বারবার পাত্রপক্ষের থেকে প্রত্যাখ্যান পাওয়া অনন্যার কাছে নতুন কিছু নয়, কিন্তু আজ যখন শুনল পাত্রপক্ষ ওকে পছন্দ করেছে, তখন বেশ খানিকক্ষণ অবাক হয়ে বসে থাকল। তবে কিছুক্ষণের মধ্যেই সব বুঝে ফেলল। ড্রয়িং রুমে পাত্রপক্ষরা বসে আছে, সাথে আছে ওর বাবা আপন প্রামাণিক আর মা রিনা খাতুন। অনন্যা পাত্রকে এক পলক দেখেছিল। বয়সে ওর বাবার থেকে খানিকটা ছোট হবে, তাতে অবশ্য ওর কোনো যায় আসে না, কিন্তু একটু পর যে কথা তার কানে ভেসে আসলো সেটা ওকে ভেতর থেকে ভেঙে দিল। পাত্রের বাবা বলছেন, দেখুন, আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাবে না, কিন্তু আমরা নেহাতি ভালো মানুষ, তার জন্য রাজি হয়েছি। এখন আমাদের পাওনা নিয়ে যদি একটু কথা বলতেন। আপন প্রামাণিক সামান্য হেসে বললেন, আপনাদের দাবি কি? পাত্রের বাবা মানিক মিয়া পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, আমরা বেশি কিছু চাই না, 15 লাখ টাকা, আমার ছেলে মানে আপনার জামাইয়ের জন্য একটা গাড়ি, আর আপনার মেয়ের ব্যবহারের জন্য সব ফার্নিচার আর গহনা দিলেই হবে, ব্যাস এটুকুই। আপন প্রামাণিকের মুখে গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। রিনা বেগম চিন্তিত মুখে একবার স্বামীর দিকে তাকালেন। ওনাদের অবস্থা দেখে পাত্রের মা বলতে লাগলেন, এটাই যদি না দিতে পারেন তাহলে কিভাবে চলবে? আপনার মেয়ের পাশে দাঁড়ালে আমার ছেলেকে কি বাজে লাগবে? তবুও মানবতার খাতিরে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি। আমার অমন সুন্দর ছেলেটা আপনার মেয়ের দুঃখ সহ্য করতে পারেনি, তাই আমরা কোনো বাক্য খরচ ব্যতীত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। পাত্রের মায়ের ভাষ্যমতে ওনার সুদর্শন ছেলের মাথায় টাক, পেটটা বাইরের দিকে বেরিয়ে উকিঝুঁকি মারছে, দাঁতগুলো সবসময় বের করে রাখা, আর সকলকে দেখে হাসা যেন ওই ছেলের জাত অভ্যাস। বয়সের কথা আর নাই বা বলল। পাত্রের থেকে চোখ সরিয়ে আপন প্রামাণিক ঠান্ডা গলায় বলতে লাগলেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, তা তো করবেনই, আমরা ছাড়া আপনাদের অন্য কোনো উপায় নেই। ও হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থাপাতি কিছু করেছেন? জি নিশ্চয়ই, বলে রিনা বেগম চটজলদি খাবারের ব্যবস্থা করতে লাগলেন। শুরুতে অনেক চা নাস্তা দেয়া হয়েছিল, সেসব খাওয়া শেষ করেছে। রান্না করাই ছিল, রিনা বেগম শুধু গরম করে ওনাদের খেতে দিলেন। পাত্রপক্ষ রাক্ষসের মতো গপাগপ সব কিছু খেয়ে বিদায় হলো। অবশ্য যাওয়ার আগে ইনিয়ে বিনিয়ে বলে গেছে, আপনার মেয়ের ভাগ্য আমার ছেলের সাথে আছে। পাত্রপক্ষকে বিদায় দিয়ে দুই দম্পতি চিন্তিত মুখে নিজেদের রুমে গিয়ে টাকা সংক্রান্ত আলোচনা করতে লাগলো। ওনারা জমি বিক্রি করে টাকা জোগাড় করার কথা ভাবছেন। এমন সময় অনন্যা বাবা মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভিতরে আসবো? দম্পতি নিজেদের আলোচনা স্থগিত করে মেয়ের দিকে তাকে বললেন, আসো। অনন্যা রুমে প্রবেশ করে সরাসরি বলল, এ বিয়েটা ভেঙে দাও। রিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, কেন? অযথা ভাঙতে যাব কেন? তাছাড়া কি মা, আমাকে কেউ বিয়ে করবে না, এটাই তো বলতে চাচ্ছ তাই না? না মানে তেমন কিছু বলতে চাচ্ছি না আমি। অনন্যা জোরপূর্বক একটু হেসে বলল, কিন্তু এটাই তো বাস্তব, আমি তো অস্বীকার করব না। তবে একটা কথা না বললেই নয়, যারা বিয়ের আগে এত কিছু দাবি করতে পারে তারা বিয়ের পর করবে না, এটার কোনো গ্যারান্টি নেই। লোভ জিনিসটা বড়ই খারাপ, এই লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলে। আপন প্রামাণিক বলতে লাগলেন, আমরা সব দেব, তুমি সুখে থাকবে মামনি। সব কিছু দিলেই যে সুখী হব সেটা কিন্তু না বাবা, আসল কথা হচ্ছে মানুষগুলোর মানসিকতা কেমন। মানসিকতা ভালো হলে একটা ঘরের ঘরেও সুখে থাকা যায়। সত্যি বলতে এদের দেখে আমার ভালো মনে হচ্ছে না। দুই দম্পতি একে অপরের দিকে চিন্তিত মুখে তাকাতে লাগলেন। তা দেখে অনন্যা ওনাদের সম্মুখে গিয়ে বসে নরম গলায় বলতে লাগলো, বাবা মা শোনো, আল্লাহ নিশ্চয়ই কাউকে না কাউকে রেখেছেন, সময় হলে সে আপনা আপনি ধরা দিবে। আল্লাহ তো আমাকে জোড়াবিহীন দুনিয়াতে পাঠাননি, তাই না? কেউ না কেউ তো আছেই, কিন্তু সেই কেউ এনারা না। আপন প্রামাণিক আর রিনা বেগম মেয়ের কথায় সম্মত হলেন। এমন সময় অনন্যার দাদু আলমগীর প্রামাণিক ভিতরে প্রবেশ করতে করতে বললেন, ওই ফুটবলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেব না। পেয়েছেটা কি? কেমন লোভীর মতো সব খাবার খেলো ব্রিটিশের দল। যাকগে, আমার নাতনি কত সুন্দর, ওর জন্য আমি নিজে পাত্র খুঁজব। ওনার কথা শুনে সবাই সামান্য হাসল।
অনন্যা দাদুর থেকে নজর সরিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমি ভ্রমণ করতে চাই আমাদের দেশটা। নিজের সৌন্দর্য না হয় নাই দেখলাম, কিন্তু দেশের সৌন্দর্য আমি দেখতে চাই। আপন প্রামাণিক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই হবে। অনন্যা স্বস্তির হাসিয়ে হাসল। এই জীবনে সব দুঃখ কষ্ট একদিকে, আর এমন সাপোর্টিভ মা বাবা একদিকে। মূলত এই দুটো মানুষের জন্যই ও বাঁচার স্বপ্ন দেখে। ও হ্যাঁ, আরও একজন আছে, সে হচ্ছে ওর দাদু। আরও কথাবার্তা বলে অনন্যা নিজের রুমে চলে গেল। গিয়েই হুট করে আয়নায় নিজেকে একটুখানি দেখার স্বাদ জাগলো। নিজের মুখের শরীরের সব কিছুই ঠিকঠাক দেখতে পেল ও। কিন্তু একটা সমস্যা আছে, ওর ডান চোখটা অন্যদের মতো স্বাভাবিক না। সে চোখটা কিছুটা বাঁকা। সহজ ভাষায় বলতে গেলে অনন্যার এক চোখ টেরা। বেশ কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ও হতাশ্বাস ফেলল। অতপর বিছানায় আধশয়ে বসে প্রকৃতির রূপ দেখা ব্যস্ত হয়ে পড়ল। পাহাড়ি এলাকা, চারিদিকে শুধু সবুজের সমারোহ। গাছে গাছে নানান জাতের পাখি বাসা বেঁধেছে এবং কিচিরমিচির করে নিজেদের মাঝে কথা বলে চলেছে। এই সবুজের মাঝে একটা ছোট্ট বাড়ি নজরে আসছে। বাড়ির সামনে একটা ফুলের বাগান, পাশে কয়েকটা ছাগল আর শাকসবজির বাগান। এই সমস্ত কিছু চতুর্দিক থেকে বেড়া দিয়ে আবদ্ধ। এই বাড়িতে আর একটা জিনিস আছে, সে এখন বিছানায় পড়ে আছে। অবশ্যই এমনি পড়ে নেই, ও ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। হঠাৎ ৮-১০ বছরের একটা বাচ্চা ছেলে সেই বাড়িটায় প্রবেশ করে গলা উঁচিয়ে বলতে লাগলো, ওই যে অলি ভাইয়া, কতক্ষণ ঘুমাবে? ২-৩ বার ডাকার পর একজন যুবক আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো। দুনিয়াটা দেখার সাথেই ওর মুখে হাসি ফুটে উঠল। মুখে হাসি ফুটিয়ে রেখেই ও নিজের গায়ে একটা শার্ট চাপাতে চাপাতে বলল, আসছি রে বিল্টু। যুবকটা বাইরে চলে আসলো। ওর নাম অলি আহাদ, তাই কেউ অলি বলে ডাকে তো কেউ আহাদ বলে ডাকে। বিল্টু কোমরে হাত গুজে বলল, এত বেলা করে কেউ ঘুমায়? তোমার না আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল? মাফ করে দিস রে, আসলে আজ ফজরের পর আবার ঘুমিয়ে পড়েছিলাম। বিল্টু নিজের রাগী মুখটা নরম করে বলল, আবারও মনে পড়েছিল বুঝি? অলির মুখে কয়েক সেকেন্ডের জন্য একটা বেদনা ফুটে উঠলেও সেটা তৎক্ষণাৎ মিলিয়ে গেল। ও হাসি ফুটিয়ে বিল্টুর মাথায় চাপড় মেরে বলল, বেশি পাকা পাকা কথা বলিস না তো, চল যাওয়া যাক। প্রকৃতির বুক চিরে ওরা হেঁটে চলেছে। যেদিকে চোখ যায় সেদিকে গাছগাছালি, পাশাপাশি ফুটে রয়েছে নাম না জানা অসংখ্য বুনো ফুল। এমন পরিবেশে চলে আসলে অসুস্থ মানুষও মুহূর্তে সুস্থ হয়ে যাবে। হাসি মুখে যেতে যেতে হঠাৎ অলি থেমে গেল। ওকে থামতে দেখে বিল্টুও থেমে গেল। ও ভুরু কুচকে বলতে লাগলো, কি হলো, থামলে কেন? অলি দোনামোনা করে বলতে লাগলো, একটা জিনিস চাবো দিবি? বিল্টু হয়তো বুঝে গেল, তবু বলল, কি? মাফ। একটু আগে তোর মাথায় চাপড় মেরেছি, তার জন্য মাফ করে দিবি? বিল্টু কপাল চাপড়ে বলল, আমি জানতাম তুমি এটাই চাইবে। ছোট্ট ছোট্ট বিষয় তোমাকে মাফ চাইতে হবে? ছোট বড় কোনো ব্যাপার না, ভুল করলে মাফ তো চাবো, তাই না? এখন বল, তুই আমাকে মাফ করেছিস? হ্যাঁ বাবা, করেছি, মাফ। বলে বিল্টু হাঁটতে ধরলে অলি ওর হাত টেনে ধরে বলল, পাক্কা? আমার মন রাখার জন্য মিথ্যা কথা বলছিস না তো? আল্লাহ, কি এমন করেছো যে আমি মাফ করব না? তার মানে মাফ করেছিস? বিল্টু কাট কাট গলায় বলল, হ্যাঁ। অলি ওর গাল টেনে দিয়ে বলল, ধন্যবাদ রে। বিল্টু গালে হাত দিয়ে বলল, আবার এটার জন্য মাফ চেও না যেন। ওর কথায় অলি হেসে ফেলল, কিছু বলল না। ওরা দুজন আবারও হাঁটতে শুরু করলো। এলাকার ভিতরে চলে আসতেই সবাই ওর সাথে কথা বলতে লাগলো। একজন বৃদ্ধ বলতে লাগলো, কিরে আহাত, তুই আজ এত দেরি করে আসলি কেন? দাদু, ভুল হয়ে গেছে, মাফ করে দিও। এভাবে সবার সাথে টুকটাক কথা বলতে বলতে অলি আর বিল্টু নির্দিষ্ট বাড়িতে পৌঁছালো। বিল্টুর মা ওকে দেখে বলতে লাগলো, আয় বাবা, তোর জন্য আজ খিচুড়ি বানিয়েছি, তোর তো খুব পছন্দের। অলি হাস্যোজ্জ্বল মুখে সেদিকে এগিয়ে গেল। খোদেজা বেগম অলি আর বিল্টুকে খিচুড়ি দিতে লাগলেন। ওরা বেশ মজা করে খেতে লাগলো। অলি খাওয়ার পাশাপাশি মুগ্ধ হয়ে বলতে লাগলো, চাচি যান, সেই রান্না করেছ, তোমার হাতে জাদু আছে। খোদেজা বেগম খানিকটা লজ্জা পেয়ে গেলেন।
উনি আরেকটু খিচুড়ি অলির পাতে তুলে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে অলি বিল্টুর সাথে হাত ধুতে লাগলো। খোদেজা বেগম সেদিকে এক পলক তাকে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলেন, বেচারা ছেলেটার জীবনে নিজের বাবা মায়ের মুখ দেখল না, আর দেখারও তো উপায় নেই, কারণ তারা যে দুনিয়াতে নেই। জামিল চাচা তো ওকে জঙ্গলের একপাশে ক্ষতবিক্ষত অবস্থায় পেয়েছিলেন। তখন ওর বয়স মাত্র 5 বছর। তারপর মানুষ করা শুরু করলেন। কিন্তু কি ভাগ্য দেখো, সে জামিল চাচা বেচারাকে একা করে দুনিয়া ছেড়ে চলে গেল। তবুও ছেলেটা দিব্যি হাসি খুশি অবস্থায় জীবন কাটিয়ে দিচ্ছে। আরও একবার হতাশার শ্বাস ফেলল খোদেজা বেগম, চোখ সরালেন। অলি বিল্টুর সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু পর ও খোদেজা বেগমের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, চাচি যান, একটা জিনিস যাব, দিবে? কি বাবা? আর একটু খিচুড়ি খাবি? হুম, তাহলে কি? মাফ। বিল্টু বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলতে লাগলো, আবার কোনো অপরাধ করে ফেললে? অলি বলতে লাগলো, 8টায় আসার কথা থাকলেও আমি এসেছি 10টায়, এর জন্য মাফ করে দাও আমাকে। বিল্টু বলে উঠল, আরে তো মহা পাপ করে ফেলেছ, এই পাপ থেকে কিভাবে রেহাই পাবে অলি ভাইয়া? আমার তো ভয়ে বুক কেঁপে উঠছে। বাইরের ব্যস্তময় সময়ের সাথে তাল মিলিয়ে অনন্যা নিজেও ব্যস্তময় সময় পার করছে। বাবা মায়ের থেকে অনুমতি পাওয়ার পরপরই ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করা শুরু করে দিয়েছে। ও অনেক আগ্রহী নিজের দেশটাকে মন ভরে দেখার জন্য। ওর সাথে ওর দাদু যাবে। একজন যুবতী মেয়েকে তো আর একলা ছাড়া যায় না, সাথে একজন না একজন মাহারাম থাকতেই হবে। তাই আলমগীর প্রামাণিক যাচ্ছেন নাতনির সাথে। তাছাড়াও বুড়োরও কুরকুরি উঠেছে ঘুরে বেড়ানোর। অনন্যা প্রায় সব গুছিয়ে ফেলেছে। হঠাৎ বাইরে থেকে কিছু কথা কানে আসতে ও নিজের কাজ বাদ দিয়ে সেদিকে মনোযোগ দিল। কণ্ঠ শুনে বুঝতে পারল কে আসতে পারে। সব বিষয়ে নাক না গলালে যাদের পেটে ভাত হজম হয় না তারা এসেছে। অনন্যাদের প্রতিবেশী একজন মহিলা বলতেছেন, তা কাল দেখলাম পাত্রপক্ষ এসেছিল, কি হলো? এবার পছন্দ করেছিল অনন্যাকে? রিনা বেগম একটু সময় নিয়ে জবাব দিলেন, হ্যাঁ করেছিলেন, কিন্তু আমরা মানা করে দিয়েছি। এতক্ষণ মহিলা 3জন গা ছাড়া ভাব নিয়ে বসেছিলেন। এবার যেন ওনাদের কৌতূহল উপসে পড়ল। তে সোজা হয়ে বসে বলতে লাগলেন, সে কি? এসব আবার কেমন কথা ভাবি? মানা করে দিয়েছেন কেন? আমার মেয়ে চায়নি তাই। মেয়ের কথা কেন শুনতে হবে আপনাদের? ওই মেয়ে জীবনে আপনাদের কোনো স্বস্তি দিয়েছে? সবার কত টিটকারি শুনতে হয়েছে ওই মেয়ের বদৌলতে, তবুও কেন ওর কথা শুনতে হবে? আমার মেয়ে এমন হলে তো অনেক আগেই ওই মুখ পুরীকে ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতাম। ওনার কথা টেনে নিয়ে আরেকজন বলতে লাগলেন, যা বলেছেন ভাবি, এমন মেয়ে থাকলে শত্রুর অভাব হবে না। ভাগ্যিস এমন মেয়ে আমার নেই, নয়তো নানান জনের নানান কথা শুনতে হতো আমাদের। রিনা বেগম চুপ করে থাকলেন, কিছু বললেন না। একটু পর উনি বলে উঠলেন, ছেলের পরিবার ভালো ছিল না তাই মানা করে দিয়েছি। ছেলের পরিবার ভালো ছিল না নাকি ছেলেকে আপনার মেয়ে পছন্দ করেনি? দেখলাম তো ছেলেটাকে, অপছন্দ করার মতো তো কিছু ছিল না। বেশ ভালো মানাতো অনন্যার সাথে। তা আপনার মেয়ে কিভাবে ওর সাথে কোনো রাজপুত্রের বিয়ে হবে? যে চেহারা, তার আবার শখ কত। এমন সময় আলমগীর প্রামাণিক খুক খুক করে কাশতে কাশতে বাইরে বেরিয়ে বলতে লাগলেন, ছেলেটাকে এত পছন্দ হয়ে থাকলে আপনার মেয়ের জন্য ডেকে পাঠাই, কি বলেন? মহিলাটা থতমত খেয়ে গেল। উনি চটজলদি বলতে লাগলেন, আমার মেয়ে কেন ওই ছেলেকে বিয়ে করতে যাবে? বারে, আপনি না বললেন ওই ছেলে দেখতে অনেক সুন্দর, তাহলে আপনার মেয়ের সাথে কেন বিয়ে দিতে চান না? নাকি আমার নাতনির জন্য যে সুন্দর সে আপনার মেয়ের জন্য সুন্দর না? হ্যাঁ সুন্দর না। আমার মেয়ে আপনার মেয়ের মতো কানি না, আমার মেয়ে রূপবতী। ওকে বিয়ে করার জন্য কত ছেলে লাইন লাগিয়ে পড়ে আছে, আমি কেন যেচে অন্যের জন্য ঠিক করা পাত্রকে আমার মেয়ের ঘাড়ে চাপাবো? হ্যাঁ ঠিক ঠিক, অন্যের কথায় কেন আপনি আপনার মেয়েকে এমন পাত্রের সাথে বিয়ে দিবেন? হ্যাঁ কেন দেব? আমি কি আপনাদের খাই না পড়ি যে আপনাদের কথা আমাকে শুনতে হবে? না, তা হতে যাবে কেন? তাহলে একটা প্রশ্ন, আমরা কি আপনাদের খাই বা পড়ি? যদি উত্তর না হয়ে থাকে তাহলে আমার নাতনি কাকে বিয়ে করবে আর কাকে বিয়ে করবে না এ বিষয়ে আপনাদের কথা শোনানোর তো কোনো অধিকার দেখছি না। আমি তো সঠিক কথাই বলেছি। এমন কানিমের এত বাজবিচার থাকতে নেই।
আপনারা যে কিভাবে এমন কানি মেয়েকে ছোট থেকে লালন পালন করেছেন কে জানে। যেভাবে আপনাদের কথা নিয়মিত শোনার অভ্যাস করছি ঠিক সেভাবে। দেখুন চাচা, আপনি কিন্তু এবার আমাদের অপমান করছেন। এমন মেয়ে ঘরে থাকলে রোজ কথা শুনতে হবে। আমার মেয়ে এমন হলে আমাকেও কথা শুনতে হতো, তাই না ভাবিরা? বাকি দুই মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ, শুনতে তো হতোই। আল্লাহর রহমত আছে আমাদের উপর, তাই এমন অলক্ষণে মেয়ে আমাদের ঘরে নেই। থাকলে যে কত মানুষের কত কথা শুনতে হতো কে জানে। হুম, শুনতে হতো না, কারণ আপনারা তো তখন ভিকটিমের স্থানে থাকতেন। নিজেরা তো আর নিজেদের কথা শোনাতেন না, তাই না? আপনারা ব্যতীত আমাদের এলাকায় এমন কথা শোনানোর মানুষ খুব একটা নেই। হয়তো আড়ালে আবডালে বলে, কিন্তু সামনাসামনি অন্তত বলে না। দেখুন, যা সত্যি তাই আমরা বলেছি। এমন কানিমের সব কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। এমন কানিমেকে যত দ্রুত সম্ভব বিদায় দিয়ে দিন। কালকের পাত্রটা তো ভালোই ছিল, শেষে দেখবেন ওর ভাগ্যে বিবাহিত পাত্র জুটবে। সে আপনাদের ভাবতে হবে না, আমি আপনাদের দেখিয়ে দেব আমার নাতনি ঠিক কেমন পাত্র পায়। কানিমের আবার কেমন পাত্র। হয়তো আরও কিছু কথা চলল ওনাদের মাঝে। অনন্যা সেদিক থেকে নিজের মনোযোগ সরিয়ে নিয়েছে। এত তিক্ততাও ছোট থেকেই সহ্য করে আসছে, এখনও ক্লান্ত হয়ে পড়েছে, আর এসব সহ্য হয় না। এই মহিলাগুলোর কথা শুনে ওর মা মাঝে মাঝে ওকে দুটো কর্কশ কথা শুনিয়ে দেয়। এতে অবশ্য অনন্যা ওর মাকে কোনো দোষ দেয় না, কারণ মেয়ের জন্য এত কিছু শুনলে একটা সময় বিরক্তি তো চলে আসবেই। অনন্যা উদাস নয়নে আকাশের দিকে তাকালো। এমন মন খারাপের দিনে আল্লাহর কাছে একটুখানি স্বস্তি পায়। আকাশের দিকে তাকালে আল্লাহর সন্নিকটে যাওয়া যায়। আল্লাহ বলেছেন, আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি নিশ্চয়ই লক্ষ্য করি। এমন কিছু কথাই ছিল অনন্যার হুবহু মনে নেই। এভাবে অনেকক্ষণও আকাশের দিকে তাকিয়ে থাকলো। এই সময় কখন যে ওর চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ল সেটা ওর জানা নেই। অবশ্য সেই পানিটুকু মোছার কোনো তারাও ওর মধ্যে দেখা গেল না। প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, কিন্তু পাহাড়ি এলাকার সৌন্দর্য যেন সব সৌন্দর্যকে হার মানাতে সক্ষম। চারিদিকে সবুজের সমারোহ, চরণভূমির ওপর গৃহপালিত পশুদের কচি কচি ঘাস খাওয়া, দূরে পাখিদের সম্মিলিত কিচিরমিচির ইত্যাদি। অলি সে সৌন্দর্য মন ভরে উপভোগ করতে লাগল। কিছুক্ষণ পর ও বসা থেকে উঠে নিজের ছাগল তিনটের উদ্দেশ্যে বলতে লাগলো, কি মহাজনেরা, আপনাদের খাওয়া হয়েছে? হয়ে থাকলে চলুন একটু গৃহে পদার্পণ করা যাক। ছাগলগুলো তো ম্যামা ছাড়া আর কিছুই বলতে পারল না, নয়তো এমন সম্মান পেয়ে ওরা খুশিতে এই গান গেয়ে উঠত, পানসি বানু উঠতে চালু মাস্ত গগন মে। যাক, যেহেতু গান বলার ক্ষমতা ওদের নেই, তাই ওরা অলির পিছু পিছু নিজেদের গৃহে যাওয়ার জন্য পা বাড়ালো। অলি ওদের ভালো করে বাঁধতে বাঁধতে বলল, আপনাদের বেঁধে না রাখলে তো বাইরে গিয়ে ইটিস পিটিস করা শুরু করে দিবেন। সেদিন তো দেখলাম মঞ্জু চাচার ছাগলের সাথে আপনাদের সেই পীড়িত। নিজের ভাগের ঘাস মঞ্জু চাচার ছাগলগুলোকে খাইয়ে দিচ্ছেন। এসব কিন্তু ভালো লক্ষণ নয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। বিবেক তো আল্লাহ দিলে নেই। এমন সময় একটা ছাগল ম্যামা করে উঠল। তা দেখে অলি বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে বলিনি, আমি জানি মঞ্জু চাচার কোনো ছেলে ছাগল নেই, আছে দুটো মেয়ে ছাগল, যে ছাগল দুটোর প্রতি আমার সম্মানীয় রাম ছাগল দুটো কুনজর দিয়েছে। স্যাঁ। এভাবে আরও কিছুক্ষণ ছাগলের ক্লাস নেওয়া শেষে অলি টিফিন বক্সে কিছু খাবার প্যাক করে নিয়ে নিজের কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। তবে যাওয়ার আগে ছাগল তিনটার জন্য পর্যাপ্ত ঘাস লতাপাতা রেখে দিল। সবজির বাগানের পরিচর্যা করল। বাড়ির যাবতীয় কাজ শেষে ও আর একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অলি ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করে। বিভিন্ন দৃশ্য আর স্থান দেখিয়ে নিয়ে বেড়ানোই ওর কাজ। ওর ডিউটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপর বাড়িতে এসে আবারও ছাগলদের সামলায়, রান্না করে, সবজির বাগান পরিচর্যা করে ইত্যাদি। আসলে সব কাজের প্রতি অলির আলাদা আকর্ষণ রয়েছে। সব কিছু করতে ওর বেশ মজা লাগে। মাঝে মাঝে এলাকায় গিয়ে সবার টুকটাক কাজ করে দেয়, বিনিময়ে বস্তায় বস্তায় ভালোবাসা নিয়ে আসে। ওর জীবনে একটাই লোভ, সেটা হচ্ছে একটু আদর
মায়া আর ভালোবাসা, এগুলোর কাঙ্গালো। অলির পরিচয় তো শেষ হলো, এবার ওর যাত্রাপথ অবলোকন করা যাক। মুখে সেই চিরাচরিত হাসি ফুটিয়ে ও এগিয়ে যেতে লাগলো। সামনে একটা বৃদ্ধ মহিলাকে হাঁটতে দেখেও থেমে গেল। ওনার দিকে এগিয়ে গিয়ে ও সকচিত ওনাকে পাজা কোলে করে তুলে নিয়ে বলল, কি ব্যাপার নায়িকা, তোমাকে না কতবার বলেছি এভাবে হাঁটাচলা করবে না, প্রেমিকের কথা শুনবে না বলে পণ করেছ। আমেনা খাতুন এই এলাকার সবচেয়ে প্রবীণ মহিলা। ছেলে আর ছেলের বউ ওনাকে একদম সহ্য করতে পারে না, এক পর্যায়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সেই সময় অলি গিয়ে ওনাকে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু অলির বাড়ি এলাকা থেকে অনেক দূরে, একেবারে পাহাড়ের কাছাকাছি, তাই আমেনা বেগম সেখানে বেশি দিন থাকতে পারেননি। তাই অলি ওনাকে নিজের টাকা দিয়ে এলাকার মধ্যে একটা ঘর তুলে দিয়েছে। সপ্তাহে সপ্তাহে বাজার করে দিয়ে যায়, তাতেই বেশ চলে বুড়ির। তাই বুড়ি অলিকে অনেক ভালোবাসে। অলি ওনাকে তার ঘরে বসিয়ে রেখে কিছুক্ষণ কথা বলে আবার নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এমন যাওয়ার পথে অনেকের সাথে ওর দেখা হলো। যার সাহায্য দরকার তাকে সাহায্য করলো, আর যারা এমনিতেই বসে আছে তাদের সাথে দু একটা কথা বলে অলি এগিয়ে যেতে লাগলো। একটা মোড় ঘুরতে আচমকা সামনে একটা কুকুরকে দেখতেই ও চমকে উঠল। সেটা কুকুর বুঝতে পারতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, শালা এখনই জানটা বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নিজের ছায়া দেখলেই ভয় লাগে, আর সেখানে তো তুই কুত্তারে, সর সামনে থেকে বেয়াদব। অলি কুকুরটাকে পাশ কাটিয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। হঠাৎ একটা জিনিস মাথায় আসায় ও গতিপথ পরিবর্তন করে আবার কুকুরটার কাছে ফিরে এলো। তারপর ওর সামনে হাঁটু মুড়ে বসে বলল, একটা জিনিস চাবো দিবি? কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। সেটাকে সম্মতি ভেবে অলি বলতে লাগলো, সেই জিনিসটা হচ্ছে মাফ। আমি না তোকে মনে মনে গালি দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিবি? বল আমাকে মাফ করেছিস, বল আমাকে মাফ করেছিস, বল। কুকুরটা মাফ করলো কিনা বোঝা গেল না, তবে সেটা ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে অলির দিকে তেড়ে গেল। অবস্থা বেগতিক দেখে অলি উল্টো ঘুরে দৌড় লাগালো। কুকুরটা ওর পিছন পিছন ছুটছে। অলি গায়ে সর্বোচ্চ শক্তি খরচ করে দৌড়াতে দৌড়াতে বলল, ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন গালি দেব না, মনে মনে তো দূর, স্বপ্নে দেব না। সব বন্দোবস্ত হয়ে গেছে, অনন্যা ব্যাগপত্র আগে গুছিয়ে রেখেছে, এবার শুধু নিজে তৈরি হওয়া বাকি। ওর সাজা বলতে একটা বোরকা আর হিজাব পরবে। আলমগীর প্রামাণিক গলা উঁচিয়ে বললেন, লালকুমারী হয়েছে তোমার? অনন্যা ব্যাগ হাতে নিয়ে বলল, জি দাদু। আলমগীর প্রামাণিক নিজের নাতনিকে ভালোবেসে লালকুমারী বলে ডাকেন, কারণ অবশ্য বেশি হাসলে ওর গাল দুটো লালচে হয়ে যায়। অনন্যা চলে আসতে ওর বাবা বলতে লাগলো, জলদি চলো মামনি, 8টায় বাস, দেরি করা যাবে না। অনন্যা নিজের মায়ের থেকে বিদায় নিয়ে বাবা আর দাদুর সাথে বাসের অভিমুখে রওনা হলো। ওদের মূল গন্তব্য সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি মূলত রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালিতে যাতায়াত সুবিধাজনক, তাই ওরা 8টার শান্তি পরিবহন বাসে চড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আপন প্রামাণিক মেয়ে আর বাবাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেলেন। জানালার সাথের সিটে অনন্যা বসেছে। ওর দৃষ্টি জানালা গলিয়ে বাইরের দিকে। প্রকৃতি, আকাশ এসব দেখতে ওর বরাবরই প্রচণ্ড ভালো লাগে। তাছাড়া খাগড়াছড়ি যেতে যেতে 11টা 45 বেজে যাওয়ার কথা, তাই এত সময় প্রকৃতি দেখতে খুব একটা খারাপ লাগার কথা না। দেখতে দেখতে সময় চলে গেল। ওরা খাগড়াছড়িতে পৌঁছে গেছে। আজ রিসোর্টে বিশ্রাম নিবে, ঘোরাঘুরি শুরু হবে কাল। আলমগীর প্রামাণিক নাতনিকে নিয়ে মেঘপঞ্চি রিসোর্টের দিকে চলে গেলেন। সেখানে 2টো রুম ভাড়া নিয়ে বিশ্রামের জন্য চলে গেলেন। অনন্য রুমে গিয়ে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিল, তারপর আবারও প্রকৃতি দেখার প্রতি মনোযোগী হয়ে গেল। নামের মতো রিসোর্টটা সুন্দর আর মনোরম, একটু মনোযোগ দিয়ে দেখলে চোখ জুড়িয়ে যায়। ছাগলের ম্যা ম্যা আওয়াজ শোনা যাচ্ছে। অলি কিছু কচি ঘাস নিয়ে গিয়ে ওদের সম্মুখে রেখে দিল, আর স্ট্রিট অভিভাবকদের মতো বলতে লাগলো, দেখুন মহাজন, আজ কিন্তু বাইরে নিয়ে যাব না, কারণ মঞ্জু চাচার ছাগল দুটো আজ বাইরে ঘাস খাচ্ছে। আমি কোনো রিস্ক নিতে রাজি না, তবে সমস্যা নেই ম্যাডাম, আপনাকে আমি বাইরে নিয়ে যাব, বান্ধবীদের সাথে গিয়ে ভাব করুন, আর নিজের ভাইদের থেকে ওদের দূরে থাকার সৎ পরামর্শ দিন।
ওর কথাগুলো আদৌ ছাগলগুলো বুঝলো কিনা বোঝা গেল না, তবে অলি নিজের কথা মতো শুধু মেয়ে ছাগলটাকে নিয়ে ঘাসের মাঝে ছেড়ে দিল। আর ছেলে ছাগল দুটো জুলজুল চোখে সেদিকে তাকিয়ে থাকলো। অলি ওদের দিকে তাকিয়ে মাথা নেড়ে না ইশারা করলো। এমন সময় বিল্টু দৌড়াতে দৌড়াতে ওর কাছে চলে আসলো। এসে আগে কয়েক দফা শ্বাস নিল। টানা দৌড়ানোর কারণে বেচারার দম আটকে যাওয়ার উপক্রম। ওর অবস্থা দেখে অলি বলতে লাগলো, এভাবে দৌড়াতে কে বলেছিল? তোর বউকে খুঁজে পেয়েছিস নাকি? বিল্টু নিজেকে সামলে নিয়েছে ইতিমধ্যে। ও চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, দূর, কি যে বলো, তোমার মাথায় সবসময় দেখি বউ ঘোরে। অলি মুখে অমায়িক হাসি ফুটিয়ে বলল, জীবনে বউই তো আসলে পাগলা। তাহলে লিলি আপুর সাথে কথা বলতে চাও না কেন? লিলি আপু তো মনে হয় তোমার বউ হওয়ার জন্য আগ্রহী। অলি হাসি খানিকটা বন্ধ করে বিল্টুর মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এসব তুই বুঝবি না। বউকে দেখলে যেমন মনের ভিতর উথাল পাথাল অনুভূতি হওয়া দরকার, সেটা লিলিকে দেখলে হয় না। ও আমার বোনের মতো বউ না। কি জানি বাপু, বড় মানুষের শুধু মাথা মুন্ডুহীন কথাবার্তা। আমার ছোট মাথায় এসব ঢুকতে চায় না। অলি হাসি অব্যাহত রেখে বলল, বাদ দে, এখন বল কি জন্য ছুটতে ছুটতে আমার কাছে আসলি? তোমার প্রাণের সখা মাহি ভাইয়া এসেছে। অলির মুখের হাসি 4 গুণ বেড়ে গেল। ও উচ্ছ্বসিত গলায় বলতে লাগলো, সত্যি? ঢাকা থেকে কবে ফিরল ও? সেটা তোমার বন্ধুই বলতে পারবে। আমি মাহি ভাইয়াকে এলাকায় প্রবেশ করতে দেখে তোমার কাছে ছুটে আসলাম, যেন তুমি মাহি ভাইয়াকে গিয়ে বিপরীতমুখী সারপ্রাইজ দিতে পারো। ওর কথা শেষ হতেই অলি এলাকার দিকে পা বাড়ালো। মাহি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছে। এখন অলি যদি ওর দিকে ছুটে যায়, তাহলে মাহি পাল্টা সারপ্রাইজ পেয়ে যাবে। তবে কিছু দূর যাওয়ার পর অলি থেমে গেল। পিছু ঘুরে বিল্টুর কাছে ফিরে এসে কিছু বলতে ধরলো। অলি কি বলতে পারবে সেটা আন্দাজ করে বিল্টু আঙুল উঁচিয়ে বলতে লাগলো, খবরদার অলি ভাইয়া, মাফ চাবে না। কেন চাবো না? তোর মাথার চুলগুলো এলোমেলো করে দিলাম, তার জন্য নিশ্চয়ই রেগে গেছিস, তাই না? না, আমি রাগিনি। তবু মাফ করবি তুই আমায়? বিল্টু বিরক্তিতে কারান্ত উচ্চারণ করলো। ও জানে অলি মাফ না পাওয়া পর্যন্ত জায়গা প্রস্থান করবে না, তাই অস্ফুট স্বরে বলল, আচ্ছা করেছি, যাও এখন। অলি হাসি মুখে আবার হাঁটতে লাগলো। কিছু একটা মনে পড়ায় বিল্টু পিছু ডেকে বলতে লাগলো, অলি ভাইয়া শোনো। অলি পিছু ঘুরে বলল, কি? কাল দেখলাম কুত্তার দৌড়ানি খেয়েছ। তুমি যে এত জোরে দৌড়াতে পারো, সেটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। পরের বার সাবধানে চলাফেরা করো। অলি মনে হয় লজ্জা পেল। ও তৎক্ষণাৎ বিল্টুর সামনে এসে বলল, খবরদার, এ কথা কাউকে বলবি না, না হলে তোকে এবার আমি মাফ করব না, একটু মাফ করব না, পা ধরে ঝুলে থাকলেও মাফ করব না। আচ্ছা বলবো না। এর আগে না মানে আমার আগে কাউকে বলেছিস? না, বলিনি। কথাটা শোনা মাত্রই অলি চলে গেল, তাই বিল্টুর পরের কথাটা শুনতে পেল না। বিল্টু বলেছিল, শুধু মতিন দাদুকে বলেছিলাম। এলাকায় প্রবেশ করার পরপরই মতিন দাদুর বাড়ি। অলিকে যেতে দেখে অলি বলতে লাগলেন, এই অলি আহাত শোন। অলি সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ দাদু বলো, তুই নাকি কুত্তার দৌড়ানি খেয়েছিলি? অলির হাসি খুশি মুখটা লজ্জায় ছেয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে কে বলেছে দাদু? কি আবার? বিল্টু বলেছে। ও নাকি কাল নিজ চোখে দেখেছে। সে যাগে, কুকুরের সাথে লাগতে যাস না যেন, সাবধানে চলবি। আচ্ছা দাদু। অলি দাদুর থেকে দূরে চলে এলো। ও বিড়বিড় করে বলতে লাগলো, বিল্টুর বাচ্চা, তোকে আমি দেখে নেব, জীবনেও একটা মাফও পাবি না আমার থেকে। এভাবে বিড়বিড় করতে করতে ও সামনের দিকে হাঁটতে লাগলো। যাওয়ার পথে লিলির সাথে ওর দেখা হয়ে গেল। লিলি স্বভাবমূলক ওকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। অলি যথাসম্ভব ওকে পাশ কাটিয়ে যেতে ধরলে লিলি বলে উঠল, ও অলি ভাইয়া, তোমার পিছে নাকি কুকুর ধাওয়া করেছিল? অলি চমকে উঠে বলল, তোকে কে বলেছে? ওই তো মতিন দাদু বলল। আমাদের সবার থেকে মাফ চাও, সেটা ঠিক আছে, কুকুরের থেকে মাফ চাইতে যেও না আবার, ওরা তোমার মহানুভবতা বুঝবে না। অলি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। তবে যাওয়ার পথে আরও অনেকের থেকে কুকুরের থেকে দূরে থাকার সতর্কবাণী শুনল। এক একজনের থেকে আরেকজনের কাছে যেতে যেতে পুরো এলাকা ভাইরাল হয়ে গেছে যে অলি আহাদ
কুত্তার দৌড়ানি খেয়েছে। এসব দেখে অলি প্রচণ্ড হতাশ। বিল্টুকে পেলে ও আজ গাছের সাথে উল্টো লটকিয়ে রাখবে। এসবের মাঝে মাহির সাথে ওর দেখা হয়ে গেল। পুরনো বন্ধুকে এতদিন পর কাছে পেয়ে ওর মনটা ভালো হয়ে গেল। দুজনে অনেকক্ষণ নিজেদের একে অপরের সাথে জড়িয়ে রাখল। উষ্ণ আলিঙ্গনের পর দু বন্ধু একটা ফাঁকা জায়গায় গিয়ে বসল। অলি বলতে লাগলো, তুই কবে এসেছিস? ঢাকা থেকে সোজা তোর কাছে এসেছি, নিজের বাড়িতেও এখনো যায়নি শালা। বাহ, আমার প্রতি তোর এত ভালোবাসা! তুই মেয়ে হলে আমি তোকে বিয়ে করতাম। মাহি হতাশ শ্বাস ফেলে বলল, মেয়ে হলে মনে হয় না তুই আমার সাথে কথা বলতি। অবশ্যই বলতাম, ঢপ মারিস না। লিলিকে দেখে সেটা বোঝা যায়, ও তো তোকে কম ভালোবাসে না। সেই যখন ঢাকা চলে গিয়েছিলাম তখন যেমন ভালোবাসা দেখে গিয়েছিলাম, এখনও ঠিক তেমনই আছে। একটু আগেই তো দেখা হলো ওর সাথে। বাদ দে ওর কথা, আমার মন সায় দেয় না, কেমন অস্বস্তি বোধ হয়। আচ্ছা বাদ দিলাম, তোর ভাগ্যে যে শেষমেশ কে জোটে সেটা দেখার জন্য আমি বেঁচে আছি। অলি সামান্য হাসলো, কিছু বলল না। একটু পর মাহি বলতে লাগলো, এ অলি, আমাকে সাজেক ভ্যালি ঘুরিয়ে নিয়ে আসবি? আমাদের খাগড়াছড়ি থেকে তো বেশি দূরে না। তাছাড়া তুই তো সেখানকার ট্যুরিস্ট গাইড, নিয়ে যা না ভাই। আচ্ছা নিয়ে যাব, কাল সকাল সকাল চলে আসিস। এভাবে আরও কিছুক্ষণ দু বন্ধু গল্পগুজব করতে লাগলো। এতদিনের জমানো সমস্ত কথাগুলো একসাথে বলতে লাগলো। ফোনে নিয়মিত কথা হয়েছিল, তবুও সামনাসামনি কথা বলার ব্যাপারই আলাদা। গল্পের এক পর্যায়ে মাহি চিন্তিত গলায় বলতে লাগলো, তাহলে তুই নাকি কুত্তার দৌড়ানি খেয়েছিলি কাল, কোথাও ব্যথা ট্যাথা পাসনি তো? অলি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে বলল, তুই কিভাবে জানলি? খোদেজা চাচি বলল, হায় আল্লাহ, সোয়াসে রোগের মতো ছড়িয়ে পড়েছে দেখছি। শালা, আজকে এলাকার সবার কাছে মাপ চাওয়া থেকে আমি ইস্তফা নিলাম। মাহি হেসে উঠে বলল, মাফ না চেয়ে থাকতে পারবি? অলি কাট গলায় বলল, ট্রাই করে দেখতে পারিস। এই অলি আহাদের মাফ যেমন খাঁটি, প্রতিজ্ঞাও তেমন খাঁটি। শালা কখন জানি খবর ছড়িয়ে পড়ে যে আমি কুত্তার সাথে গোল্লায় স্যুট খেয়েছিলাম। ভোরের আলো ফোটার আগে অনন্যার ঘুম ভেঙে গেছে। ও ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে থাকলো। অতপর যখন আলো ফুটতে শুরু করলো তখন নিজের রুম থেকে বেরিয়ে আসলো। আলমগীর প্রামাণিকের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমিষ্ট সুর ভেসে আসছে। অনন্যা সেদিকে না গিয়ে রিসোর্টের আশেপাশেটা একটু ঘুরে দেখলো, তবে বেশি দূর গেল না। কিছুক্ষণ পর অনন্যা নিজের দাদুর সাথে নাস্তা সেরে নিল, কারণ ওদের 9টার আগেই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। ওরা 10টার মধ্যেই বাঘাইহাটি আর্মি ক্যাম্পে চলে গেল। ওখান থেকে সাজেক ভ্যালির প্রথম স্কট রওনা হবে, দ্বিতীয় স্কট একেবারে দুপুর 2টায় যাবে। এই দুই সময় ছাড়া সাজেক ভ্যালি যাওয়া যায় না। অনন্যা আর আলমগীর প্রামাণিক কথাবার্তা বলে একটা দলের সাথে যাওয়ার ব্যবস্থা করলো। 12 থেকে 15 জনের একটা দলের অংশ হয়ে গেলে খরচাপাতি কম পড়ে। ওই দলের মধ্যে একটা পরিবার আছে, স্ত্রী স্বামী, ওনাদের 2 যমজ ছেলে মেয়ে, বয়স 15 বা 16 হবে, আর একটা 7 বছরের ছোট মেয়ে যে নিজের বাবার কোলে বসে আছে। যমজ ছেলে মেয়ে দুটো এতটা ভদ্রভাবে বসে আছে যে যা কল্পনার বাইরে। 2 বোন এতটা শান্ত হয়ে আছে, সে দৃশ্য বেশ উপভোগ্য। তবে ছোট মেয়েটা এক দৃষ্টিতে আলমগীর প্রামাণিক আর অনন্যার দিকে তাকিয়ে থাকলো। এক পর্যায়ে বলতে লাগলো, এই যে সাদা দাড়ির মালিক শোনো। আলমগীর প্রামাণিক হাসি মুখে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? কিছু যদি নাই বলি তাহলে ডাকলাম কেন? আশ্চর্য। ওহো তাই তো, আমিও বোকার মতো প্রশ্ন করে ফেললাম। তা কি বলবে তুমি? তোমার দাড়ি এত সাদা কেন? তুমি কি খুব ভাত খাও? ভাতের মতো সাদা হয়ে গেল কিভাবে তোমার দাড়ি? আলমগীর প্রামাণিক অমায়িক হেসে বললেন, ভাত তো আমি খাই, তবে বেশি খাই না। আমার বয়স হয়েছে তো, তাই দাড়ি পেকে গেছে। বয়স তো আমার বাবারও হয়েছে, তাহলে তার দাড়ি কেন কালো? বাচ্চার মা বললেন, পিকু চুপ করো, এত কথা বলা যায় না। আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, আহা মা, বাধা দিও না, ছোট মানুষ কথা বলবেই। পিকু নিজের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এমন কেন করো? তুমি না বলেছ আল্লাহ আমাদের মুখ দিয়েছেন কথা বলার জন্য, তাহলে আমি কথা বলবো না কেন? তাই তো, তাই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছ।
আমি সবসময় ঠিক বলি ওকে? হ্যাঁ। পিকু আলমগীর প্রামাণিকের মুখ থেকে নজর সরিয়ে অনন্যার দিকে তাকালো। অনন্যা শুরু থেকে নিশ্চুপ বসে আছে, আর মুখভঙ্গিও অপরিবর্তিত। পিকু ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই যে সাদা দাড়ি, এটা কি তোমার রোবট? আমি একবার টিভিতে দেখেছিলাম রোবট মানুষের মতো দেখতে, কিন্তু ওরা মানুষের মতো বেশি কথা বলতে পারে না। ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলে খানিকটা হেসে ফেলল। অনন্যা প্রথমবার পিকুর দিকে তাকিয়ে মুচকি হাসল, কিন্তু কোনো কথা বলল না। তা দেখে পিকু অবাক গলায় বলতে লাগলো, রোবট তো হাসতে পারে না, এই রোবটটা হাসলো কিভাবে সাদা দাড়ি? পিকুর মা মেয়েকে থামাতে থামাতে ইতস্তত করে বলে উঠলেন, ও কি কথা? আলমগীর প্রামাণিক তৎক্ষণাৎ বলতে লাগলেন, আমার নাতনি কথা বলতে পারে, কিন্তু সবার সাথে কথা বলে না। পরিবারের মানুষ ব্যতীত ও কারোর সাথে কথা বলে না। ওই যে ইংরেজিতে কি জানি বলে না, মনে পড়ছে না, ইন্টাভাত কি যেন। পিকুর যমজ ভাই বোন সমস্যারে বলে উঠল, ইন্ট্রোভার্ট। হ্যাঁ ওটাই। আমার নাতনি একটু ইনভাইটভার্ট টাইপের, ও অপরিচিত কারোর সাথে কথা বলতে পারে না। যমজ ভাই বোন আবারও আলমগীর প্রামাণিকের ভুল উচ্চারণ শুদ্ধ করে বলে দিয়ে উঠল, ইন্ট্রোভার্ট। বুড়ো লজ্জাপর পর্যাপ্ত সময় পেলেন না। পিকু সব কিছু ভালোভাবে পর্যালোচনা করে বলতে লাগলো, তুমি আমার সাথে কথা বলনি, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, আমার দিকে তাকাবে না তুমি। অনন্যা ওর কথা শুনে হেসে ফেলল। গন্তব্য চলে আসায় সকলে নেমে পড়ল। ওরা সকলে 2 দিন এখানে থাকবে। পিকুকে নিয়ে 2 দম্পতি নেমে সামনের দিকে চলে যেতেই এতক্ষণের ভদ্রবেশ ধরে থাকা যমজ ভাই বোন একে অপরের গালে ঠাস করে একটা করে করে থাপ্পড় মারল। দুজনের থাপ্পড়ই সমান শক্তি ছিল। অনন্যা আহাম্মক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে ওরা দুজন 32 পাটি দাঁত বের করে হেসে বলল, থাপড়াথাপড়ি না করলে আমাদের শরীর খারাপ হয়ে যেত, ডোন্ট মাইন্ড আপু। বলে ওরাও নেমে গেল। অনন্যা এখনো নিজের হতভম্বতা কাটিয়ে উঠতে পারেনি। ও নিজেও নেমে পড়ল সামনে যাওয়ার জন্য। আলমগীর প্রামাণিক পূর্ব দিকের একটা রিসোর্টের রুম ভাড়া নিলেন। পিকুরাও ওদের পাশে রুম ভাড়া নিল। আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়ে ওরা সাজেক ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়ল। অনন্যা সাথে করে একটা ক্যামেরা এনেছে। সাজেক ভ্যালির প্রতিটা সৌন্দর্য ও নিজের ক্যামেরায় বন্দি করতে চায়। সাজেক ভ্যালির মূল আকর্ষণ হচ্ছে ওর সবুজে ঘেরা পাহাড়ের সারি। অনন্যার সামনের পাহাড়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। হঠাৎ করে পিকু ওর পাশে চলে আসলো। অনন্যা প্রকৃতির মাঝে এতটাই হারিয়ে গেছে যে পিকুর উপস্থিতি বুঝতেই পারল না। পিকু হঠাৎ বাচ্চাসুলভ কণ্ঠে গমগমে স্বরে বলল, তুমি এখনো আমার সাথে কথা বলনি। অনন্যা মারাত্মক চমকে উঠল ও বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওর অবস্থা দেখে পিকু খিকখিক করে হাসতে লাগলো। অনেক সময় নিয়েও হাসতে থাকলো। ওদিকে অনন্যার ভয়ে বুকটা এখনো ধরস ধরস করতেছে। পিকু হাসতে হাসতেই বলল, তুমি কি ভীতু? যাও, তোমার সাথে আর ব্রেকআপ করলাম না, তবে 2 মিনিটের মধ্যে আমার সাথে কথা না বললে আমি তোমার সাথে আবার ব্রেকআপ করব। অনন্যা নিজেকে সামলে নিয়ে বলল, এই পিচ্ছি, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছ। পিকু মহা খুশি। অবশেষে অনন্যা ওর সাথে কথা বলেছে। ও খুশি মনে অনেক কথা বলল অনন্যার সাথে। অনন্যা শ্রোতার চরিত্রে ছিল, তবে মাঝে মধ্যে হেসেছে আর হুহা করে জবাব দিয়েছে। এমন সময় ওদের পিছনে কারো গলার স্বর শুনে ওরা চৌকিতে পিছু ঘুরে তাকালো। 3 জন ছেলে এগিয়ে আসছে, অবশ্য 2টো বড় আর একটা ছোট। ছোটরা সম্ভবত উষ্টা খেয়ে পড়ে গেছে, সে বিষয়ে ওরা কথা বলতেছে। পিকু নিজের কৌতূহল মেটানোর জন্য ওদের দিকে এগিয়ে গেল। অনন্যা ওকে অনেক আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো। পিকু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে। অলি উল্টে থাকা বিল্টুকে সোজা করে তুলে ওর গায়ের ধুলাবালি ঝেড়ে দিতে লাগলো। মাহি বলতে লাগলো, তোকে নিয়ে আসলাম সাজেক ভ্যালির পাহাড় দেখাতে, আর তুই কিনা সাজেক ভ্যালির মাটির সাথে ইটিস পিটিস শুরু করেছিস। বিল্টু হাত ডলতে ডলতে বলল, আমি তো পাহাড়ের দিকে তাকিয়েছিলাম, এখন পা যদি আমার সাথে বেইমানি করে তাহলে আমার কি দোষ? অলি সেসব কথায় গেল না। ও মাটির দিকে তাকে বলতে লাগলো, তোমার থেকে একটা জিনিস চাবো, সেই জিনিসটা হচ্ছে মাফ। বিল্টুর শরীরে ভার সহ্য করায় নিশ্চয়ই ব্যথা পেয়েছো, তাই না? ব্যাপার না, বিল্টুর হয়ে আমি তোমার থেকে মাফ চাচ্ছি, ওকে মাফ করে দিও। মাহি ভুরুকুসকে বলতে লাগলো,
আবার মাফ চাওয়া শুরু করে দিলি? আমি গতকাল মাফ চাওয়া স্থগিত রেখেছিলাম, আজ না। বিল্টু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, যেখানে তোমার উচিত ছিল আমার কোথাও ব্যথা লেগেছে কিনা সেটা খোঁজ করা, সেখানে তুমি মাটির কাছ থেকে মাফ চাচ্ছ অলি ভাইয়া? এটা তোমার বিচার? আমি ন্যায় বিচার করি বিল্টু। মাটি এখানে নির্দোষ, তুই অযথা বেচারার ওপর ঝাঁপিয়ে পড়েছিস। বিল্টু হতাশ, অলির সাথে কথায় পেরে ওঠা ওর কর্ম নয়। ওদের সমস্ত ঘটনা দূর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল পিকু। ও আরেকটু এগিয়ে এসে কোমরে 2 হাত গুজে বিল্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত বড় একটা ছেলে হয়ে পড়ে গেলে, তোমার কি লজ্জা করছে না? তিনজনেই খানিকটা চমকে উঠল। পর মুহূর্তে অলি আর মাহি সমস্যারে বলে উঠল, ওর লজ্জা নেই। বিল্টু খেপে গিয়ে বলল, নিজেদের বৈশিষ্ট্য খবরদার আমার ওপর চাপানোর চেষ্টা করবে না। অতঃপর পিকুর দিকে তাকিয়ে ও বলতে লাগলো, এই মেয়ে, আমি ইচ্ছা করে পড়েছি, তোমার তাতে কি? পিকু ঠোঁট উল্টাতে লাগলো, এক পর্যায়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে ওরা তিনজন হকচকিয়ে গেল। অলি দ্রুত পিকুকে কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করে বলতে লাগলো, আহা কিউটি পাই, কেঁদো না, আমি বিল্টুকে গাছের সাথে উল্টো লটকিয়ে পিটাবো। পিকু আচানক কান্না থামিয়ে ফেলল। ও অত্যন্ত উৎসাহের সাথে বলল, কখন লটকাবে? অলি ভেবাচাকায় পড়ে গেল। ও কথায় কথা বলেছিল, তাই তো আমতা আমতা করতে লাগলো। এমন সময় অনন্যা ওখানে চলে আসলো। ও এতক্ষণ নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছিল। অপরিচিত ছেলের আশেপাশে আসতে একদম রাজি না, কিন্তু পিকুকে তো আর একা ছাড়া যাবে না। অনন্যা এসে বলতে লাগলো, পিকু এখান থেকে চলো। অলি অনন্যার দিকে তাকালো। অনন্যা মাথা নিচু করে আছে। ও এক পলক চুপ থেকে ইতস্তত করে বলতে লাগলো, আসলে পিকু একটু কেঁদে ফেলেছিল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। বিল্টু ছোট মানুষ, তাই একটু রাগ দেখিয়ে ফেলেছিল। অনন্যা কিছু বলল না, তা দেখে অলি সামান্য দ্বিধায় পড়ে গেল। ও আমতা আমতা করে বলল, আপনি রাগ করেছেন, আমি মন থেকে ক্ষমা চাচ্ছি, আর কখনো এমন হবে না। অনন্যা এবারও কোনো জবাব দিল না, তাই অলির সংখ্যা বেড়ে গেল। ও যদি মাফ না পায় তাহলে আগামী 3 দিন আর ভাত খাবে না, অবশ্য ফলমূল খেয়ে দিব্যি কাটিয়ে দিবে। এমন সময় পিকু অলির কোল থেকে নেমে গেল। তারপর বিল্টুর কান টেনে ধরে বলল, তুমি পচা ছেলে, তোমার সাথে ব্রেকআপ, বলে পিকু অনন্যার কাছে চলে গেল। অলি আবার বলে উঠল, আপনার মেয়েকে কাঁদানোর জন্য আমি দুঃখিত, এত মিষ্টি একটা বাচ্চাকে কাঁদানো একদম উচিত হয়নি। অনন্যা এই প্রথমবার অলির দিকে চোখ তুলে তাকালো। ওর বিস্ফোরিত চাহনি দেখে অলির বুক ধক করে উঠল। আবার কোনো গন্ডগোল বাঁধালো কে জানে। অলি মাহির কথা টেনে উঠে বলল, তবে আপনাকে দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। সে জায়গায় বাচ্চার কথা ভাবতে আমার বেশ কষ্ট হচ্ছে। পিকু মুখে কপট রাগের আভা ফুটিয়ে তুলে বলল, এটা আমার আপু। কথাটা শেষ হতেই অনন্যা পিকুকে নিয়ে জায়গা প্রস্থান করলো। ওদিকে ওরা তিনজন আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। অনন্যা সেই বিস্ফোরিত চাহনি মানে অলি বুঝতে পারল। ও থতমত গলায় বলে উঠল, একদিকে অনেক অপরাধ করে ফেললাম রে মাহি, আজ মনে হয় সারাদিন মাফের ওপর থাকতে হবে। কালকে মাফ না চাওয়ার ফল আজ ভুগতে হবে। স্যার, সকলে এক জায়গায় সমবেত হয়েছে। স্থানীয় গাইডের সহায়তায় সাজেক ভ্যালির পাহাড়গুলো ভ্রমণ করবে তারা। একটু পর অলি ওদের সামনে চলে আসলো এবং সালাম দিল। সকলে সালামের জবাব দিল। পিকু ভুরু কুঁচকে বলতে লাগলো, আমরা গাইডের জন্য অপেক্ষা করছি, তুমি কেন এসেছ? অলি সামান্য হেসে বলল, আমি গাইড। মিথ্যুক, তুমি গাইড হতে যাবে কেন? তুমি তো মানুষ। অলির সাথে সাথে বাকিরা এবার হেসে ফেলল। এই পুরো সময় অনন্যা ছিল নিশ্চুপ। অলিকে দেখে ওর ভুরু কুঁচকে গিয়েছিল। সেই কুঁচকানো ভুরু নিয়ে ও মাথা নিচু করেছে, এখনও তোলেনি। অলি প্রয়োজনীয় কিছু কথাবার্তা শেষে বলতে লাগলো, আমরা এখন হাইকিং করব। এখন সমতল জায়গাটা ভালোভাবে প্রদক্ষিণ করি, তারপর বিকেলের দিকে পাহাড়ে ট্রেকিং করব। আলমগীর প্রামাণিক মহা খুশি, খুশিতে ওনার চোখ মুখ উজ্জ্বল করছে। অনন্যা আলতো করে দাদুর হাত টেনে ধরে মৃদু স্বরে বলতে লাগলো, এই যে বুড়ো, বেশি লাফালাফি করো না, তোমাকে আমি ট্রেকিং করতে দেব না, এই চেহারা নিয়ে মোটেও না। বুড়ি হবে তুমি, আমি এখনো জোয়ান আছি, সরো এখান থেকে, বলে আলমগীর প্রামাণিক অলির দিকে এগিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে ওদের দুজনের মাঝে ভাব হয়ে গেল। একে অপরের সাথে নানা রূপ কথাবার্তা বলতে বলতে ওরা সবাই এগিয়ে যেতে লাগলো।
অলি হাঁটতে হাঁটতে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সাজেক ভ্যালির সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড়ের নাম কংলাক। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যায়, যার রূপ হয় অতুলনীয়, বর্ণনায় প্রকাশ করার মতো না। আমরা আজ নিশ্চয়ই সেটা দেখব। কথাগুলো বলে অলি আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পিছন পিছন বাকিরা। অনন্যা এরই মাঝে নিজের ক্যামেরা বের করে আশেপাশের সবুজ প্রকৃতির ছবি তুলে চলেছে। সাজেক ভ্যালির সৌন্দর্যের পাশাপাশি ও নতুন নতুন মানুষগুলোরও ছবি তুলছে। প্রথমেই তুলল পিকুর ছবি। পিকুর মুখ থেকে যেন হাসি সরছেই না। অনন্যাকে সুন্দর সুন্দর জায়গার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, তবে ছবি তোলার সময় পিকুকে কিছু বলার দরকার পড়ছে না, কারণ নিজে থেকে নতুন নতুন পোস্ট দিচ্ছে। তা দেখে অনন্যা সামান্য হেসে বলল, পাক্কা ঢঙ্গি তুমি। ওর কথা শুনে পিকু খিলখিল করে হাসতে লাগলো। ও হাসার সময় বিল্টুর এদিকে আসতে লাগলো। বিল্টু জোর করে মাহিকে টেনে এনেছে ওর ছবি তুলে যাওয়ার জন্য। মাহি বলতে লাগলো, মোবাইলে তুলে দেব না অলির ক্যামেরায় ছবি উঠাবি? অলি ভাইয়ের ক্যামেরায় উঠাবো। মাহি চলে গেল অলির থেকে ক্যামেরা নিয়ে আসার জন্য। অলি বর্তমানে বাকি দর্শকদের আশেপাশের জায়গাগুলো সম্পর্কে টুকিটাকি তথ্য দিয়ে চলেছে, আর মাঝে মাঝে রসিকতা করছে। সেই রসিকতায় আলমগীর প্রামাণিক ছোট বাচ্চাদের মতো হাসতেছেন। এদিকে বিল্টুকে দেখতেই পিকু ওর দিকে এগিয়ে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার সাথে না আমি ব্রেকআপ করলাম, তাহলে আমার আশেপাশে ঘুরঘুর করছো কেন? বিল্টু কপাল কুঁচকে বলল, আমার বই গেছে তোমার পিছু পিছু আসতে। এটা তোমার দলিল করার জায়গা না। আমার যেখানে ইচ্ছে সেখানে যাব। পিকু আঙুল উঁচিয়ে বলতে লাগলো, না যাবে না, তুমি ভালো না। আমি শুনেছি তখন তুমি মাটির সাথে ইটিস পিটিস করো। বিল্টু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, একদম বাজে কথা বলবে না। মাহি ভাইয়া মজা করে বলেছিল। ওদের দুজনের ঝগড়া বেজে গেল। এক পর্যায়ে পিকু ওর চুল টেনে ধরল। অবস্থা বেগতিক দেখে অনন্যা ছুটে ওদের কাছে আসলো। তারপর দুজনকে একে অপরের থেকে আলাদা করে ওদেরকে শান্ত করতে লাগলো। অনন্যা শান্ত গলায় বলল, আসো তোমাদের ছবি তুলে দেই। এবার ঝগড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল, তবে ওরা এখনও একে অপরের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। বাচ্চা সুলভ মুখগুলোতে প্রচণ্ড রাগের আভা ফুটে আছে। তবে আশ্চর্যের ব্যাপার, অনন্যা ক্যামেরা তাক করার সাথে সাথেই পিকুর মুখের কোনায় কোনায় হাসি ছড়িয়ে পড়ল। যদিও বিল্টু এখনও অপরিবর্তিত অবস্থায় আছে। আসলে ছেলেরা তো আর মেয়েদের মতো ঢং করতে পারে না, তবে টিকটকারদের ব্যাপার আলাদা। মাহি ক্যামেরা নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। অনন্যার ছবি তোলা শেষ হলে ও বিল্টুর ছবি তুলতে লাগলো। এমন সময় অলি সিটি বাজিয়ে ওদেরকে ওর পিছু পিছু যেতে বলল। সকলে একসাথে আসতে অলি বলতে লাগলো, সাজেক ভ্যালিতে কিছু ছোট ছোট জলপ্রপাতও আছে, চলুন আপনাদের দেখানো যাক। কিছুক্ষণের মধ্যেই সকলে জলপ্রপাতের সম্মুখে চলে আসলো। অনন্যা মুগ্ধ চোখে ক্রমাগত গড়িয়ে পড়তে থাকা পানির দিকে তাকিয়ে থাকলো, আর সেই পানির কলকল ধ্বনি কান পেতে শুনতে লাগলো। অলি সেই পানি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, শুধু দেখলেই হবে, অনুভব করবেন না? সাথে সাথে আলমগীর প্রামাণিক ছুটে গেলেন। অলিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উনি পানির সাথে নিজের হাতের সম্পর্ক গাঢ় করতে লাগলেন। তা দেখে অলি হেসে ফেলল। এই যে নিত্যদিন নতুন নতুন মানুষের সাথে ওর পরিচয় হয়, তারা কেমন আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাদের মতো বিহেভ করে, এগুলোর ভীষণ ভালো লাগে। অনন্যা জলপ্রপাতেরও ছবি তুলতে লাগলো। হঠাৎ এক জায়গায় তাকাতেই দেখলো পিকুর যমজ ভাই বোন চুপচাপ দাঁড়িয়ে জলপ্রপাত দেখছে। অনন্যা ওদেরও একটা ছবি তুলল, তবে দ্বিতীয় ছবি তুলতে গিয়ে বিপত্তি ঘটল। অতক্ষণে পিকুর বাবা ওদের দুই ভাই বোনের আশেপাশে ছিলেন। হঠাৎ উনি চলে যেতেই যমজ ভাই বোন দুটো একে অপরকে ধাক্কা দিল। ফলশ্রুতিতে দুজনেই দুদিকে ছিটকে পড়ল। এটাই শেষ নয়, তৎক্ষণাৎ উঠে পড়ে একে অপরের কান টেনে ধরল। এসব দৃশ্য চোখ বড় বড় করে দেখছে অনন্যা। ওরা এবার নিজেদের গায়ে পানি ছিটাতে শুরু করলো। নিজের হতভম্ব ভাব কাটিয়ে অনন্যা ওদের এমন রূপের ছবিও তুলে রাখলো। পিকুর বাবা চলে আসতেই ওরা দু ভাই বোন প্রথম সারির ভদ্র বাচ্চার মতো নিশ্চুপ হয়ে গেল। পিকুর বাবা ভুরুকুসকে বলতে লাগলো, তোমাদের গায়ে পানি কেন? দুই ভাই বোন সমস্বরে বলল, জানি না। তোমরা জানো না তো কে জানে? সেটাও জানি না। তোমরা কোনোদিন ভালো হবে না, বয়স তো বাড়ছে, এখন অন্তত ঠিক হওয়ার চেষ্টা করো,
নাকি ঠিক হওয়ার কোনো চিন্তা তোমাদের নেই? জানি না। পিকুর বাবা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে ওদের থেকে দূরে চলে গেলেন। এই দুটোর সাথে বেশিক্ষণ থাকলে ওনার মাথার তার ছিঁড়ে যাবে। অনন্যা সব কথোপকথন শুনেছে। ওর ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু ও হাসল না। ও বিড়বিড় করে বলতে লাগলো, কি বিচিত্র সব মানুষজন পৃথিবীতে। কথাটা বলে ও আবারও যমজ ভাই বোনের ছবি তুলতে লাগলো। ওদের দুজনের নাম অনন্যা পিকুর থেকে শুনেছে। ছেলেটার নাম শুভন, মেয়েটার নাম সানা। পিকুর ভালো নাম সারা। শুভন সানা ও ওর মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, সেটা অনন্যা বেশ ভালোভাবে বুঝতে পারছে। ও শোভন আর সানার আরও কয়েকটা ছবি তুলতে লাগলো। এমন সময় হুট করে অলি ওদের দুই ভাই বোনের সম্মুখে চলে আসলো, যার ফলে অনন্যার ক্যামেরায় অলির হাস্যোজ্জ্বল মুখের একটা ছবি ক্যাপচার হয়ে গেল। এতে করে অনন্যার কপাল কুঁচকে গেল। এই ছেলেটাকে ওর প্রথম দর্শনেই পছন্দ হয়নি। সোজা পিকুর মা বানিয়ে দিয়েছিল। বিল্টু অলির মাথায় ক্যাপ কেড়ে নিয়ে সেটা নিজের মাথায় দিয়ে ছবি উঠাতে লাগলো। অলি ভুরু কুঁচকে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করলো। চুলগুলো ক্যাপের নিচে এতক্ষণ মরার মতো পড়েছিল। হঠাৎ অনন্যার দিকে চোখ যেতেই অলি সেদিকে যেতে লাগলো। ওকে নিজের দিকে আসতে দেখে অনন্যা চট জলদি জায়গা প্রস্থান করতে ধরলে অলি পিছু ডেকে বলল, শুনুন। অনন্যা থেমে গেল, তবে অলির দিকে তাকালো না। তা সত্ত্বেও অলি বলতে লাগলো, আমি আপনার থেকে একটা জিনিস চাবো, দিবেন? অনন্যার ভুরু কুঁচকে গেল। ও চুপ করে থাকলো। জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে থাকলো অলি, কিন্তু কোনোরূপ সারা শব্দ না পেয়ে ও আবার বলতে লাগলো, সেই জিনিসটা হচ্ছে মাফ। আমাকে মাফ করবেন প্লিজ। অনন্যা বিস্ফোরিত চাহনিতে অলির দিকে তাকালো। সে চাহনি দেখে অলি ভয়ে ঢোক গিলতে লাগলো। ও আরেকটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, মাফ করবেন? অনন্যা কোনো জবাব না দিয়ে আরও এক পলক অদ্ভুত দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। অলি দ্বিধান্বিত হয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ক্ষীণকাল বাদে ও পানির সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে উল্টে পাল্টে দেখতে লাগলো। নিজেকে দেখা শেষে ও নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, না, সব তো ঠিকই আছে। আমার মুখে তো কিছু লেগে নেই, তাহলে উনি এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন কেন? এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি ওনার থেকে সম্পত্তির দলিল চেয়েছি। অদ্ভুত মেয়ে। অলি নিজের সন্দেহ দূর করলো। পর মুহূর্তে ওর মুখটা চিন্তায় ছেয়ে গেল। ও মিনমিন গলায় বলতে লাগলো, কিন্তু আমার মাফ না পেলে কিভাবে চলবে? কি এক যন্ত্রণার কথা। আজ মনে হয় না ভাত খাওয়া হবে না, কয়েকটা ফল খেয়ে কাটিয়ে দিতে হবে। সকলে দুপুরের খাবার খাওয়ার জন্য নিজ নিজ রুমে চলে গেল। দুপুরের খাবার খাওয়া শেষে ওরা কিছুক্ষণ বিশ্রাম নিবে, তারপর বাকি ভ্রমণ। অবশ্য কারো মুখে ক্লান্তির কোনোরূপ চিহ্ন নেই। তবু উঁচু নিচু পাহাড়ে ট্রেকিং করার জন্য পর্যাপ্ত শক্তির প্রয়োজন রয়েছে। অলি ওদের বারবার সে কথা মনে করিয়ে দিয়েছে। সব থেকে আগ্রহ বেশি আলমগীর প্রামাণিকের। উনি রুমময় পায়চারি করে চলেছেন, এখন থেকে হাঁটার প্র্যাকটিস করছেন। ভুরু কুঁচকে সেই আগ্রহের দিকে তাকিয়ে আছে অনন্যা। এক পর্যায়ে বলতে লাগলো, এই যে বুড়ো, এত খুশি হওয়ার কিছু হয়নি, তোমাকে আমি যেতে দেব না। মনে হলো আলমগীর প্রামাণিক এক লাফে অনন্যার দিকে চলে আসলো। উনি কাট কাট গলায় বলতে লাগলেন, আমার স্বাধীনতা হরণ করতে চাচ্ছ? ভুলে যেও না আমি তোমার বড়, তোমার বাবার বাবা আমি। সেই জন্য তো বারণ করছি। এই শরীর নিয়ে তুমি এত দখল নিতে পারবে না। পারবো না মানে? আলবাত পারবো, তোমার চেয়ে বেশি ভালো পারবো। সাজেক ভ্যালির আসল সৌন্দর্যই পাহাড়ের উপরে লুকিয়ে আছে, আর তুমি আমাকে বাধা দিচ্ছ? তোমার লজ্জা করছে না? অনন্যা গালে হাত দিয়ে চুপ করে থাকলো। তা দেখে আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, কি হলো, কথা বলছো না কেন? ঠিক আছে বুড়ো, যা ইচ্ছা করো, তবে পরে যেন বলতে না শুনি আমার শরীরের হাড়গুলো মরমর করছে, একটু টিপে দেবে লালকুমারী। বলবো না, আবার বলতেও পারি, দেখি কি করি। অনন্যা কপাল কুঁচকে দাদুর দিকে তাকালো। তা দেখে আলমগীর প্রামাণিক বললেন, টেনশন করো না তোমা, আমি পারবো। তাছাড়া ওই গাইড ছেলেটা আমাকে সাবধানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। ছেলেটার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অনন্যা দাদুর থেকে মুখ ঘুরিয়ে নিল। অলির টপিক ওর ভালো লাগছে না, ওই ছেলেটাকে ওর কাছে অদ্ভুত ভীষণ লাগে। কিছুক্ষণ পর আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, জানো ফুলকুমারী, আমার না ছেলেটার মুখটা খুব চেনা চেনা লাগে।
মনে হয় যেন বহুদিনের পরিচিত। সবসময় কি সুন্দর করে হাসে। ভুল ভাবছো, তোমার তো সবাইকে আপন মনে হয়। একটা কুকুরকে দেখলেও তোমার মনে হয় সে তোমার খুব পরিচিত। এর নতুন কি? হুম, এমনটা না, সত্যি খুব আপন মনে হয়। আমার না ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তাহলে ছেলেটাকে বিয়ে করে না বুড়ো। কংলাক পাহাড়ের সামনে সকলে এসে উপস্থিত রয়েছে। অলি আরও এক দফা সকলকে দিক নির্দেশনা দিল। সকলের পিঠে একটা করে ব্যাকপ্যাক, যেখানে প্রয়োজনীয় সব সামগ্রী নেওয়া আছে। একটা করে স্টিকও রয়েছে সকলের হাতে, যার সহায়তায় ওরা পাহাড়ের সেই অসমতল জায়গা অতিক্রম করবে। অলি সকল দিক নির্দেশনা বলার পর বলল, আর ইউ রেডি গাইস, লেটস গো। সকলের মুখে তীব্র উত্তেজনা, তবু আলমগীর প্রামাণিকের মুখের উজ্জ্বলতাকে কেউ হার মানাতে পারছে না। উনি অলির সাথে সাথে যেতে লাগলেন। লাঠিতে ভর দিয়ে সকলে উপরে উঠছে। পিকুও জেদ করে পাহাড়ে ট্রেকিং করছে। অলি বারবার ওর দিকে ফিরে বলছে, ক্লান্ত লাগছে, হাঁটতে পারবি? পিকু কপাল কুঁচকে বলল, তোমার মতো আমি হাওয়া খাই না, আমার শরীরে যথেষ্ট শক্তি আছে। অলি থতমত খেয়ে গেল। এই 7 বছরের মেয়ের সাথেও পেরে উঠছে না। লজ্জাজনক ব্যাপার স্যাপার। পাহাড়ের ঢালু জায়গায় পা রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। অনন্যার ভীষণ ভয় করছে, ওর পা কাঁপছে। তবুও তীব্র উত্তেজনা ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অলি সকলের দিকে ঘুরে ঘুরে দেখছে। সবার ওপর ওর একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জন্য অনন্যার দিকে ওর চোখ চলে গেল। অভিজ্ঞতার কারণে অলি খুব সহজে বুঝতে পারল যে অনন্যা ভয় পাচ্ছে। তাই গলা খাকারি দিয়ে বলে উঠল, ভয় লাগছে? অনন্যা কোনো প্রতিক্রিয়া করল না, বরং দ্বিগুণ জোশের সাথে পরবর্তী পদক্ষেপ রাখল। তা দেখে অলি হেসে ফেলে বলল, সাহসী হওয়ার অভিনয় করতে হবে না। আমি নিজেও প্রথমে ভয়ে নিচে পড়ে গিয়েছিলাম। অনন্যার চকিতে অলির দিকে তাকালো। ওর আবার আরও ভয় করতে লাগলো। পায়ে রীতিমতো কাঁপাকাঁপি উঠে গেল। তা দেখে অলি ব্যস্ত গলায় বলে উঠল, হেই রিল্যাক্স, ভয় পেলে পড়ে যাবেন। ভয়কে মুখ ভেংসি কেটে সামনে পা বাড়ান। অনন্যার চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিল, তারপর সামনের দিকে পা বাড়ালো। পায়ের কাঁপুনি একটু কমেছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। একটু পর নীরবতা ভেঙে অলি বলতে লাগলো, আমাকে যদি মাফ করেন তাহলে আমি আপনাকে একটা পদ্ধতি বলতে পারি, যেটা ব্যবহার করলে আর ভয় লাগবে না। অনন্যার মুখ দেখে মনে হলো ও উৎসাহী না, ওর মধ্যে কোনো কৌতূহল নেই। তা দেখে অলি হতাশ হলো। অনন্যা দ্রুত ওকে পাশ কাটিয়ে নিজের দাদুর পাশে চলে গেল। অলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, শুধুমাত্র মাফ করার ভয়ে ট্রেকিংয়ের মতো এত বড় একটা বিষয় সম্পর্কে জানতে অস্বীকৃতি জানালো। স্যার, আমি কি আর ভাত খেতে পারবো না? আল্লাহ! নিজের হতাশাকে লুকিয়ে রেখে অলি আবারও সকলকে গাইড করতে লাগলো। পিকু এখনো নিজের পায়ে হেঁটে আসছে। তবে ছোট বাচ্চা কতক্ষণ আর পারবে? ও একটা পাথরে পা রাখলো আর দুর্ভাগ্যজনকভাবে সেটা ভেঙে গেল। ফলশ্রুতিতে পিকু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাওয়ার উপক্রম হলো। তা দেখে সকলের মুখ রক্তশূন্য হয়ে গেল। পিকুর মা নিজেও পড়ে যাওয়ার উপক্রম হলেন মেয়ের এমন অবস্থা দেখে। অনন্যা পিকুর দিকে এগিয়ে যাওয়ার আগে অলি গিয়ে ওর হাত এক হাতে টেনে ধরল। পিকু মারাত্মক ভয় পেয়ে কান্না শুরু করে দিয়েছে। ও ঠিক আছে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ওদের বুকে ভয়ে এখনও ধরাস ধরাস করতেছে। তবে অলি ব্যতিক্রম। ও নিজের স্বভাবসুলভ হাসি বজায় রেখে পিকুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হায় আল্লাহ, তোমার শরীরে তো দেখছি অনেক শক্তি, তুমি দেখছি মিথ্যা বলনি। পিকুর কান্না থেমে গেল। ও হাসতে থাকা অলির দিকে এক পলক তাকিয়ে নিজের অবস্থান দেখল। ও নিচে পড়ে যায়নি, বরং অলির হাতের কারণে ঝুলে আছে। সসবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলতে লাগলো, আমি কখনো মিথ্যা কথা বলি না। তুমি আমাকে সন্দেহ করছো, তাই তোমার সাথে ব্রেকআপ। অলি জোরে হেসে ফেলে। পিকুকে এক লাফে নিজের ঘাড়ে বসিয়ে দিয়ে বলল, আচ্ছা মেনে নিলাম, কিন্তু তোমাকে পুরো পথটা এখন আমার ঘাড়ে চড়ে যেতে হবে। পিকু হয়তো মজা পেল ওর কথায়, তাই খিলখিল করে হাসতে লাগলো। পিকুর বাবা অলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি পারবেন ওকে নিয়ে এত দুর্গম পথ পাড়ি দিতে? অলি হাস্যোজ্জ্বল মুখে বলল, আলবৎ পারবো। এর চেয়ে অনেক ভারী জিনিস নিয়ে ট্রেকিং করা আমার অভ্যাস আছে, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। পিকু ভুরু কুঁচকে বলল, তার মানে বলতে যাচ্ছ আমার ওজন কম? তবা তবা, আমি কি এমনটা বলতে পারি? গুড। পিকু আর কিছু বলল না।
ওর এই ভ্রমণটা ভালো লাগছে, বলতে গেলে ভীষণ ভালো লাগছে। পাহাড়ের সবুজ প্রকৃতির ছোট্ট হৃদয়ে বসন্তের ফুল ফুটিয়ে দিয়েছে। অনন্যা ট্রেকিং করতে করতে আবারও অলির কাছাকাছি চলে আসলো, তবে এটা ইচ্ছাকৃত ছিল। ও শান্ত গলায় বলল, শুনুন। অলি চকিতে অনন্যার দিকে তাকালো। ও আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তার মানে ওকেই ডেকেছে। অলি নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলল, আমাকে বলছেন? জি। আপনি পিকুকে বাঁচিয়ে নিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদ লাগবে না আপনার, আপনি শুধু আমাকে 3 থেকে 4টা মাফ দিন। অনন্যা অদ্ভুত দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে স্থান প্রস্থান করল। অনন্যার এই দৃষ্টি বারবার অলিকে ঘাবড়ে দেয়। এবারও দিল, কিন্তু এটা ভেবে ওর আবারও হতাশা কাজ করলো যে অনন্যা এবারও ওকে মাফ করলো না। স্যাঁ, পিকু বলতে লাগলো, তুমি মাফ কেন চাচ্ছ ভাইয়া? মাফের চেয়ে ধন্যবাদ বেশি ভালো। আমার কাছে মাফ বেশি ভালো পিকু, কিন্তু তোমার ওই আপুটে ভীষণ অদ্ভুত। ওই মেয়েটা কথায় কথায় কি ভয়ানক চোখে তাকায় আমার দিকে, ভীষণ ভয় লাগে আমার। পিকু খিলখিল করে হাসতে হাসতে বলল, এত বড় হয়েও ভয় পাও? সি, তোমার লজ্জা করে না? হ্যাঁ করে মাঝে মাঝে। তোমার লজ্জা কম। ছেলেদের লজ্জা কমই থাকে। হ্যাঁ ঠিক বলেছ, আমার শোভন ভাইয়েরও লজ্জা কম। ও আমাদের সবার সামনে পাদু করে। অলি জোরে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, বেচারার মান সম্মান শেষ করে দিলে। ভাগ্যিস শোভন এখন অন্যদিকে। অনন্যা এত কিছুর মাঝে যমজ ভাই বোনের দিকে নজর দেওয়ার সময় পায়নি, অথচ ওদের দুজনের বিষয়ে অনন্যার আগ্রহ সবচেয়ে বেশি। ও সাবধানে উপরে ওঠার পাশাপাশি ওদের 2 ভাই বোনকে খুঁজতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। ও দেখল শোভন সানাকে ধাক্কা দিচ্ছে আর সানা শোভনকে ধাক্কা দিচ্ছে। তবে পড়ে যেতে ধরলে দুজন দুজনকে পড়া থেকে আটকে দিচ্ছে। ভীষণ অদ্ভুত এদের সম্পর্ক। কেউ কাউকে মারামারি থেকে ছাড় দেয় না, আবার কষ্ট দেয় না। আর সবচেয়ে বড় কথা, এরা বাবা মায়ের সামনে একদম ভদ্র বাচ্চার মতো আচরণ করে। অনন্যার চোখ বড় বড় করে ওদের দুজনকে দেখে চলেছে। ধাক্কাধাক্কির খেলা হয়তো ওদের আর ভালো লাগছে না, তাই ওরা অন্য কিছু ভাবতেছে। একটু পর সানার চোখ জলজল করে উঠল। ও কোনো সংকেত না দিয়ে শোভনের কান কামড়ে ধরল। ব্যথা পেল শোভন কোনো শব্দ করল না। সানা কান ছেড়ে দিয়ে শোভন ওর কান কামড়ে ধরল। দূর থেকে দেখে অনন্যা বুঝতে পারল দুজনে মারাত্মক ব্যথা পেয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় মুখ দিয়ে টু শব্দ বের করেনি ওরা। এই কামড়াকামড়ি চলতেই থাকলো। অনন্যা সেই দৃশ্য আর সহ্য করতে পারল না, তাই চোখ সরিয়ে নিল। দেখতে দেখতে সকলে কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। বলতে আপত্তি নেই, সকলে বেশ পরিশ্রম করেছে উপরে আসতে। আলমগীর প্রামাণিকের শরীর মাঝখানে খারাপ হলে উনি সেটা বুঝতে দেননি, কেননা অনন্যা রাগারাগি শুরু করে দিত। তবে সকলের পরিশ্রমের ফল যে এত অসাধারণ হবে সেটা ওরা কল্পনাই করতে পারেনি। সামনের দৃশ্য দেখে সকলের চোখ ধাঁধিয়ে গেল। ওরা মনে হচ্ছে মেঘের কোনো এক রাজ্যে চলে এসেছে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এমন অপরূপ দৃশ্য কি আর বর্ণনায় প্রকাশ করা যায়? তবে এতটুকু বলতে আপত্তি নেই যে জান্নাতের এক টুকরো সৌন্দর্যের মাঝে ওরা দাঁড়িয়ে আছে। অনন্যা হাত বাড়িয়ে মেঘ ছোঁয়ার চেষ্টা করলো। কি যে অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। আল্লাহ সৃষ্টি বুঝি এত সুন্দর হয়। শোভন আর সানা নিজেদের ঝগড়া বাদ দিয়ে মুগ্ধ চোখে মেঘের রাজ্য দেখতে লাগলো। অলির ঘাড়ে এখনো পিকু বসা। তবে পিকু অন্য কিছু ভেবেছে এই মেঘকে। ও শিশিত গলায় বলতে লাগলো, ওয়াও, এতগুলো হাওয়াই মিঠাই। আচ্ছা অলি ভাইয়া, এই হাওয়াই মিঠাইগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছে? অলি হেসে ফেলে বলল, তুমি আসবে জন্য ওরা নিজেরাই চলে এসেছে। আমি কি এতই বোকা? নিশ্চয়ই আশেপাশে হাওয়াই মিঠাইওয়ালা আঙ্কেল ঘাপটি মেরে বসে আছে। তাই ঠিক আছে, তাহলে খেতে ধরো। হাওয়াই মিঠাইওয়ালা আঙ্কেল দেখবে ছুটে এসেছে তোমাকে ধরতে। পিকু সম্মত হলো। ও হা করে সামনের মেঘে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখে আসছে না। বারবার চেষ্টা করার পরও ও খেতে পারছে না। শেষে বিরক্ত হয়ে বলে উঠল, অলি ভাইয়া, আমি খেতে পাচ্ছি না কেন? এগুলো মুখে নেওয়ার আগে মিলে যাচ্ছে কেন? কারণ এগুলো হাওয়াই মিঠাই। তা তো জানি বোকা, কিন্তু দোকান থেকে যেগুলো কিনি ওগুলো তো খাওয়া যায়। বিলটা ওদের পাশেই ছিল। ও এতক্ষণ কথাগুলো মন দিয়ে শুনছিল। এবার বলে উঠল, কি মূর্খ, এগুলো হাওয়াই মিঠাই না, এগুলো মেঘ। যে মেঘ এখনো চেনে না, সে নাকি ব্রেকআপও করতে জানে। পিকু ভুরুকুসকে বলল, এই চুপ,
মূর্খ মূর্খ। পিকু কান্না করে শুরু করে দিল। অলি ইশারায় বিল্টুকে জায়গা প্রস্থান করতে বলল। বিল্টু চলে গেল। অলি পিকুর উদ্দেশ্যে বলতে লাগলো, কেঁদো না, এটা তো হয় মিঠাই, তুমি ভুল কিছু বলনি। না, মিথ্যা, এটা হয় মিঠাই হলে আমি খেতে পারতাম। এটা অন্য হয় মিঠাই, তুমি যেটা খাও সেটার মালিক মানুষ, আর এই হয় মিঠাইয়ের মালিককে জানো? কে? আল্লাহ। ওনার হয় মিঠাই খাওয়া যায় না, শুধু উপভোগ করা যায়। পিকুর কান্না থেমে গেছে, সাথে মুখে হাসি ফুটেছে। তা দেখে অলি স্বস্তি নিঃশ্বাস ফেলল। অনন্যা সব শুনেছে। অলির বলা এই প্রথম কোনো কথা ওর ভীষণ মনে ধরেছে। ও পিকুকে নেওয়ার জন্য এদিকে এসেছিল, কিন্তু মনে হয় না পিকু অলিকে ছেড়ে যেতে চাইবে। অনন্যার দিকে চোখ যেতে অলি ব্যস্ত গলায় বলল, শুনুন, আমরা মাফ 3টে দিয়ে যান। অনন্যার ভুরু কুঁচকে গেল। ও বিড়বিড় করে বলে উঠল, আশ্চর্য ধরনের অদ্ভুত মানুষ তো, মাফের আবার সংখ্যা হয়? আর সবচেয়ে বড় কথা, কি জন্য মাফ চাচ্ছ? অলি সেসব কথা শুনতে পেল না। ও মনের দুঃখে বলতে লাগলো, ভাত খাওয়ার জন্য আমার পেট চিক্কুর করে কান্নাকাটি করছে, এখন আমি কি করি? পরন্ত বিকেলের লালচে আভায় পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছে। মুগ্ধতা এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। পুরো পাহাড়টা মেঘে ঢাকা, বিচ্ছিন্ন সব তুলোর মতো মেঘ ঘিরে রেখেছে পাহাড়টাকে। অলি সকলের দিকে এক প্রকার করে তাকালো, অতবার সিটি বাজিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করলো। ওর দিকে সবাই তাকালে অলি বলতে লাগলো, কাংলাক পাহাড় থেকে সূর্যাস্ত যেমন অপরূপ লাগে, ঠিক তেমন সূর্যোদয় অপূর্ব লাগে। যদি দেখতে চান তাহলে আজ এখানে তাঁবু খাটিয়ে একটা ক্যাম্পিং করা যেতে পারে। সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। অলি পুনরায় বলতে লাগলো, না করতে চাইলে সমস্যা নেই, যারা ইচ্ছুক নন তাদের আমি সাবধানে রিসর্টে রেখে আসব। তবে কেউ না করলেও আজ আমি আমার বন্ধুর সাথে এখানে ক্যাম্পিং করব। অলি জানে কেউ আপত্তি করবে না, তবুও কথার কথা বলল, আর সবচেয়ে বড় কথা ওদের আকর্ষণ আর একটু বাড়িয়ে দিল। অলির ভাবনা মিথ্যে হলো না, সবাই ক্যাম্পিং করতে রাজি হয়ে গেল। সবার মুখ খুশিতে ঝিকমিক করছে। হঠাৎ পিকুর বাবা বলতে লাগলেন, সব ঠিক আছে, কিন্তু তাঁবু কোথায়? আমরা তো সাথে করে তাঁবু নিয়ে আসিনি। অলি মুচকে এসে বলল, আপনারা না আনলেও আমি সাথে করে বেশ কয়েকটা তাঁবু নিয়ে এসেছি। সবাই এবার নিশ্চিত মনে কাংলাক পাহাড়ের মেঘে ঢাকা সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনন্যা নিজের ক্যামেরায় সেই সৌন্দর্য ক্যাপচার করতে লাগলো। এমন সময় শোভন আর সানার দিকে নজর যেতেই ওদের দুজনের দিকে এগিয়ে গেল। ওরা আপাতত চুপচাপ দাঁড়িয়ে আছে, হয়তো নতুন কিছু মনে মনে আবিষ্কার করছে। অনন্যা সোজা ওদের পাশে গিয়ে দাঁড়ালো, অতঃপর গলা খাকারি দিয়ে বলল, তোমরা একে অপরের কান কামড়ে ধরো, আমি তোমাদের একটা ছবি তুলে দেই। শোভন আর সানা হতভম্ব চোখে অনন্যার দিকে তাকালো। অনন্যা নিজেও প্রশ্নটা করে হতভম্ব হয়ে গেছে। এভাবে এমন একটা প্রশ্ন যে ওর মুখ থেকে বেরিয়ে যাবে সেটাও ভাবতেই পারেনি। নিজের হতভম্ব ভাব কাটিয়ে সানা বলতে লাগলো, তুমি কথা বলতে পারো? অনন্যা না চাইতে হেসে ফেললো। পর মুহূর্তে নিজের হাসি থামিয়ে ও বলতে লাগলো, আচ্ছা একটা প্রশ্ন করি। শোভন আর সানা মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। সম্মতি পেতেই অনন্যা বলতে লাগলো, তোমরা যে কান কামড়ে ধরেছিলে তোমাদের ব্যথা করেনি? হ্যাঁ করেছিল। তাহলে ব্যথা পেয়ে কোনো শব্দ করলে না কেন? আর তোমাদের বাবা মায়ের সামনে এই রূপটা লুকিয়ে রাখো কেন? শোভন আর সানা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনন্যার করা প্রশ্নের কোনোরূপ উত্তর না দিয়ে ওরা দুজন বলতে লাগলো, আপু ছবি তুলবে না? অনন্যা বুঝতে পারলো ওরা প্রশ্নটার উত্তর দিবে না। কিছু কিছু জিনিস অজানা থাকা খুব একটা মন্দ না, তাই ওদের আর জোর করলো না। খুব সুন্দর করে ওদের দুজনের ছবি তুলে দিতে লাগলো। তবে ছবিতে ওরা অনেক ভদ্রভাবে পোজ দিল, মানে নিজেদের আসল রূপটা এবারে লুকিয়ে ফেলল। অন্যদিকে পিকু অলির পিছু ছাড়ছে না, ও এখনও অলির পিঠে চড়ে আছে। বিল্টু মাহির সাথে ছবি তুলছে। পিকুর দিকে নজর যেতেই বিল্টু দাঁত কিলিয়ে বলতে লাগলো, অলি ভাইয়ের পিঠে চড়ে এখনো হাওয়াই মিঠাই খাচ্ছ বোকামে? পিকু চোখ পাকিয়ে হাতের আঙ্গুল উঁচিয়ে বলতে লাগলো, তোমাকে আমি দেখে নেব। বিল্টু মুখ ভেংসি কেটে আবারও মাহিরের সাথে ছবি তুলে ব্যস্ত হয়ে পড়ল। সূর্যাস্ত হওয়ার সময় চলে এসেছে। সকলে সেই দৃশ্য দেখার জন্য সমবেত হয়ে গেল। সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার পাশাপাশি প্রকৃতিটাকে গাঢ় অন্ধকারে ডুবিয়ে রেখে যাচ্ছে। অনন্যা হা হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো।
ওর চোখ দুটো আজ সার্থক হয়ে গেল। সূর্য হারিয়ে গিয়ে প্রকৃতির অন্ধকারে ডুবে গেলেও সে অন্ধকার বেশি স্থায়ী হলো না। রাতের খোলা আকাশে মিটিমিটি তারাগুলো প্রকৃতির আলোকিত করার দায়ভার নিজের কাঁধে নিয়ে নিল। অলি কয়েকজনের সহায়তায় তাঁবু খাটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তাঁবু খাটানোর কাজ শেষ হয়ে গেল। এবার একটু আগুন জ্বালানো দরকার। অলি কিছু কাঠ সঙ্গে করে নিয়ে এসেছিল। সেই কাঠগুলো একত্রে করে ও দিয়াশালাই দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সকলে এসে আগুনের পাশে গোল হয়ে বসলো। পিকু অলির কোলে বসে আছে, অনন্যা ওদের সম্মুখে বসে আছে। অনন্যার এক পাশে পিকুর মা, অন্য পাশে ওর দাদু। মশার উপদ্রব কমানোর ব্যবস্থা মাহি ইতিমধ্যে করে ফেলেছে। পিকুর মায়ের নজর হঠাৎ অনন্যার দিকে গেল। উনি ভুরু কুঁচকে কিছুক্ষণ অনন্যার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার কি একটা চোখ কি বাঁকা? সবাই এবার অনন্যার দিকে তাকালো। এতে করে অনন্যার অস্বস্তি শুরু হয়ে গেল। ওর শুকনো মুখের দিকে তাকিয়ে পিকুর মা ব্যস্ত হয়ে বলতে লাগলেন, তুমি মন খারাপ করলে? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, হঠাৎ চোখে পড়লো তাই। অনন্যাই প্রথমবার সকলের সামনে মুখ খুলে বলল, আমি মন খারাপ করি না, ছোট থেকে শুনে আসছি, তাই এখন আর গায়ে লাগে না। সকলের মধ্যে অপ্রস্তুত ভাব চলে এলো। অনন্যা কথাটা বলে মাথা নিচু করেছে আর মাথা তোলেনি। আগুনের প্রজ্বলিত শিখা অনন্যার মুখে পড়ে সেই মুখটা আরও করুণ করে তুলেছে। অলি সেই মুখটার দিকে ক্ষীণকাল তাকিয়ে থাকলো, অতবার চোখ সরিয়ে নিল। এই ম্যাচম্যাচে পরিবেশটা স্বাভাবিক করার জন্য গলা খাকারি দিয়ে বলল, মশাদের খাবার তো ওরা খেয়ে নিচ্ছে, আমাদের তো উচিত আমাদের খাবার খাওয়া, তাই না? এমন একটা কথাই যেন প্রতীক্ষায় ছিল সকলে। ওরা নিজেদের ব্যাগ থেকে খাবার বের করতে ব্যস্ত হয়ে পড়ল। আলমগীর প্রামাণিক খাবার বের করে নাতনির কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, আমি খাইয়ে দিই লালকুমারী। অনন্যা উদাস নয়নে এক পলক দাদুর দিকে তাকালো, কিছু বলল না। আলমগীর প্রামাণিক নীরবতাকে সম্মতি ধরে নিয়ে ওকে খাইয়ে দিতে লাগলেন। অবশ্য অনন্যা অল্প একটু খেয়ে আর খেল না। আলমগীর প্রামাণিক শুরুতে জোর করলেও শেষে হার মেনে নিলেন। হঠাৎ অলির দিকে নজর যেতেই দেখলেন ও শুধু কয়েকটা পেয়ারা আর কমলা খাচ্ছে। তা দেখে উনি বলতে লাগলেন, অলি বাবা, তুমি শুধু ফলমূল খাচ্ছ কেন? আমরা বাঙালি, ভাত ছাড়া কি আমাদের পেট ভরে? অলি মনে মনে বলল, সেটা তো আমিও মানি, কিন্তু আপনার নাতনি আমাকে মাফ করেনি, আমি ভাত খাই কিভাবে? কিন্তু উপরে বলল, মাঝে মাঝে ফলমূল খেতে হয়, ফলমূল খেলে নিজের মধ্যে একটা বিদেশি বিদেশি ফিল আসে। আলমগীর প্রামাণিক হেসে ফেললেন। পরিবেশটা আবারও নর্মাল হয়ে উঠেছে। অলি পেটে হাত বোলাতে বোলাতে পেয়ারা খাচ্ছে। ওর ভীষণ ক্ষুধা পেয়েছে, কিন্তু উপায় নেই। মাহি ওর কানের কাছে মুখ এনে বলল, ভাই টেনশন নিস না, কাল মেয়েটার পায়ের সাথে ঝুলে থাকিস, আই থিঙ্ক মাফ করে দিবে। এতটা নির্দয় মনে হয় না হবে। কাটা ঘায়ে নুনের সিটে দিবি না মাহি? দুর্বোকা, শুধু নুন না, আমি লঙ্কাও দিচ্ছি শালা। মাই হাসতে লাগলো। অলি কটমট দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অসহায়ভাবে পেয়ারা খেতে লাগলো। ওর মুখের মধ্যে কিছু একটা আছে যেটা দেখলে বারবার আলমগীর প্রামাণিকের ওকে খুব চেনা চেনা মনে হয়। এই যে এখনও খুব চেনা চেনা লাগছে ওনার কাছে। আলমগীর প্রামাণিক নিজের কৌতূহল দমানোর জন্য বলে উঠলেন, আচ্ছা অলি বাবা, তুমি কি কখনো ঢাকায় গিয়েছিলে? অলি পেয়ারা খাওয়া বাদ দিয়ে বলল, না আলু দাদু, আমি জন্মের পর থেকে খাগড়াছড়িতে বড় হয়েছি আর চাকরির জন্য রাঙামাটিতে এসেছি, তাছাড়া কোথাও যাইনি। ও আচ্ছা। অলি শট করে আলমগীর প্রামাণিককে আলু দাদু বলে ডাকে। সেই সম্বোধন শুনে পিকু খিকখিক করে হাসছে। ও হাসতে হাসতে বলল, আমি তোমাকে পটল দাদু বলে ডাকবো, কারণ পটল আমার অনেক পছন্দের। ওর কথা শুনে সবাই হেসে ফেললো। অবশ্য অনন্যা এখনও মাথা নিচু করে বসে আছে, ওর মুখটা এখনও শুকনো। অন্য কেউ খেয়াল না করলেও অলি ঠিকই সেটা খেয়াল করলো। রাত বাড়তে থাকলে মানুষও কমতে থাকলো। এক এক করে সকলে তাঁবুর ভিতরে প্রবেশ করে ঘুমের আয়োজন করছে। আলমগীর প্রামাণিক ভীষণ জোশে এসে বলেছিলেন উনি আজ সারা রাত জেগে থাকবেন, অথচ সবার প্রথমে ঘুমের রাজ্যে ঢলে পড়লেন ব্যক্তিটা উনি। অলি গিয়ে ওনাকে তাঁবুতে গিয়ে শুয়ে এসেছে। এখন আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে গুটি কতেক মানুষ। তার মধ্যে অনন্যা, অলি, মাহি, বিল্টু আর শোভন, সানা, পিকু। পিকু অলির কোলে বসে আছে, তবে আর চোখ মুখ ঢুলু ঢুলু, যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে। শোভন, সানা সুযোগ পেয়ে মারামারি শুরু করে দিয়েছে। অলি হতবাক হয়ে ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলো। শোভন সানার হিজাব টেনে ধরেছে আর সানা শোভনের চুল টেনে ধরেছে।
অতঃপর ওর মুখ বরাবর একটা ঘুষি দিল, আর সানা ওর মুখ বরাবর একটা ঘুষি দিল। তা দেখে অলি আঁতকে উঠে বলল, আরে করছো কি? মেঘের রাজ্যে এসে ঢিসুম ঢিসুম, সি, কি লজ্জার কথা। ওরা দুজন থামলো না, বরং অলির দিকে তাকিয়ে একই সাথে হেসে উঠে বলল, ডোন্ট ওয়ারি ভাইয়া, বাঙালি ভাত না খেলে যেমন বাঁচে না, তেমন আমরা মারামারি না করে বাঁচতে পারি না। কই, ভাত ছাড়া তো আমি দিব্যি বেঁচে আছি। অলির কথাকে পাত্তা না দিয়ে ওরা নিজেদের কাজে অব্যাহত রাখল। প্রথমের দিকে অলি চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে থেকে পর মুহূর্তে চোখ সরিয়ে নিল। তবে এত কিছুর মাঝে অনন্যা ছিল নীরব দর্শক। ও হাঁটুতে মাথা রেখে আকাশের তারা ঝলমল প্রকৃতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিকু ঘুমিয়ে পড়েছে। অলি ওকে ভালোভাবে কোলে নিয়ে শোভন সানার থেকে মনোযোগ সরালো, নয়তো যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অলি বলতে লাগলো, মাহিরে, আমার ছাগলগুলোকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কেন? খোদেজা চাষি তো তোর ছাগলগুলোর দায়িত্ব নিয়েছে। টেনশন কিসের? সেটা না, খোদেজা চাষি থাকতে আমার ছাগলের কিছু হবে না সেটা আমি জানি, কিন্তু আমার ছাগল থাকলে মঞ্জু চাষার ছাগলের ক্ষতি হতে পারে। মাহি কৌতূহল নিয়ে অলির দিকে তাকে বলতে লাগলো, কেন বলতো, কাহিনী কি? আসলে আমার রাম ছাগল দুটো মঞ্জু চাষার মেয়ে ছাগল দুটোর সাথে ইটিস পিটিস করার চেষ্টা করছে। এখন আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে, তাহলে আমি মুখ দেখাবো কিভাবে বলতো? ছাগলের মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওর কথা শুনে মাহি আহ্মক হয়ে গেল। শোভন সানার নিজেদের মধ্যকার মারামারি বাদ দিয়ে অলির দিকে তাকালো। এমনকি অনন্যাও আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি অলির দিকে তাকালো। সবার চাহনি দেখে অলির বুকটা ধুক করে উঠল। সবচেয়ে বেশি ভয় লাগছে অনন্যার চাহনি। কি সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা গো। ক্ষীণকাল বাদে মাহি জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে ঘাসের উপর শুয়ে পড়ল। শোভন সানা ওরাও হাসিতে গড়াগড়ি খাচ্ছে। অলি মাথা চুলকে অনন্যার দিকে তাকালো। অনন্যা এখনও চোখ সরু করে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে অলি বিড়বিড় করে বলল, আমার কষ্টে সবাই হাসে স্যাঁ। এমন সময় ঘুমন্ত পিকু ঘুমের ঘরে বলে উঠল, অলি ভাইয়া সাব্বাস, ছাগলের পিঠে চড়ে সবাইকে তাক লাগিয়ে দাও। ওর কথা শুনে সবাই হেসে ফেললো, এমনকি অনন্যাও। গল্পটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। গল্পটা অনেক ফানি এবং মজার। যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার কখনো হতাশ হতে হবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্লিজ একটা লাইক দিবেন।